জি ওয়ালাইকুম সালাম ভাই। জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা প্রফিট লসের লাস্ট ক্লাসটা করব, ঠিক আছে? আমরা শুরু করব হচ্ছে, গতদিন করছিলাম 179 পর্যন্ত, আজকে করব 181 থেকে। 181 থেকে শুরু হবে আজকে। দেখেন, 181 কি বলতেছে যে এ ম্যান পারচেজেস টু ক্লকস এ অ্যান্ড বি অ্যাট আ টোটাল কস্ট অফ টাকা 650। বলতেছে যে একজন মানুষ 650 টাকা দিয়ে দুইটা ঘড়ি কেনে, এ আর বি। হি সেলস এ উইথ 20% প্রফিট, সে এ ঘড়ি বিক্রি করে 20% লাভ করে, অ্যান্ড বি অ্যাট আ লস অফ 25%, আর বি ঘড়ি বিক্রিতে তার 25% ক্ষতি হয়। অ্যান্ড গেটস দ্য সেম সেলিং প্রাইস ফর বোথ দ্য ক্লকস, আর দুইটা ঘড়ির বিক্রয় মূল্য কি হবে? সমান হবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট আর দ্য পারচেজিং প্রাইস অফ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। তাহলে এই দুইটা ঘড়ি সে কোনটা কত টাকা দিয়ে কিনছিল এইটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করেন, আমরা যেহেতু জানি না এখানে যে আমাদের ঘড়ির ক্রয় মূল্যগুলো কত, সো আমরা ধরেই নিচ্ছি ভাই, আমরা ধরেই নিচ্ছি যে এ ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে এ টাকা আর বি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে বি টাকা। এটা আমরা ধরে নিলাম। এখন প্রশ্নে বলতেছে যে এ ঘড়ি বিক্রি করলে আমার 20% মুনাফা হবে। 20% মুনাফা হবে। তো 20% মুনাফা মানে কি? 100-র উপরে 20 টাকা হবে। তার মানে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে এ ঘড়ির? আপনি বলবেন যে 120 আর বি ঘড়িটা বিক্রি করলে আমার 25% ক্ষতি হয়। তো ক্ষতি থেকে হবে? 100 থেকে ক্ষতি হবে। তার মানে 100-র উপরে যদি 25 ক্ষতি হয়ে যায়, তার মানে ঘড়িটা আমি বিক্রি করব কয় টাকা দিয়ে? এই যে 75 টাকা দিয়ে। এখন এইটাও আমাদের সেলিং প্রাইস, এটাও আমাদের সেলিং প্রাইস। প্রশ্ন বলতেছে যে এই দুইটা সেলিং প্রাইস সমান হওয়া লাগবে। সমান হবে, হওয়া লাগবে মানে সমান হবে। তাহলে এই যে সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে চাইলেই আমরা এই এ আর বি, এই দুইটা ঘড়ির কস্ট প্রাইস কত, এটা কিন্তু খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি। তাহলে এ অনুপাত বি সমান সমান কত হবে? 15 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে ভাগ করলে 8, তাই না? তার মানে এ ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। এখন প্রশ্ন তো আমাদেরকে প্রথমে বলেই দিছে যে ভাই এই এ আর বি দুইটা ঘড়ি একসাথে কিনি কত টাকা দিয়ে? 650 টাকা দিয়ে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ঘড়ির কস্ট প্রাইস কত? 5 আর 8। তার মানে এই যে 5-এর সাথে যদি আমরা 8-কে যোগ দেই তাহলে 650 পেয়ে যাব। তো 8 5-এ কত হয়? 13। 13 সমান সমান যদি 650 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 5 13 65, তার মানে 1 সমান সমান 50। তার মানে এই এ ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, আর এই বি ঘড়িটার ক্রয় মূল্য হচ্ছে 50 8-এ 400 টাকা। এই 250 আর 400 হচ্ছে এই দুইটা ঘড়ির কস্ট প্রাইস। 188-তে চলে যান। দেখেন, 188-তে বলা হচ্ছে যে দ্য কস্ট অফ ম্যানুফ্যাকচারিং অ্যান আর্টিকেল রোজ বাই 18% অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইনক্রিজ ইন দ্য কস্ট অফ র মেটেরিয়াল।
A manufacturer revised the selling price of the article so as to maintain the same profit percentage as before. However, he found that he now got 9 taka more than the earlier profit by selling each article. What was the earlier profit per article? বলতেছে যে র মেটেরিয়ালের দাম বৃদ্ধির কারণে উৎপাদন খরচ, একটা পণ্যের উৎপাদন খরচ 18% বৃদ্ধি পায়। এখন উৎপাদনকারী আগের লভ্যাংশে পণ্যটা বিক্রি করবে। অর্থাৎ আগে যদি সে কথার কথা বলে নিচ্ছি যে ধরেন যে আগে সে 10% লাভ করত, এখনো সে লাভ মানে তার লাভের হার 10%ই থাকবে। অর্থাৎ লাভের হারকে অপরিবর্তনীয় রেখে উৎপাদনকারী যদি তার সেলিং প্রাইসটাকে সামান্য চেঞ্জ করে দেয় বা পরিবর্তন করে দেয়, তাহলে দেখা যায় যে আগে যা লাভ করত বর্তমানে তার চেয়ে 9 টাকা বেশি লাভ হচ্ছে। তো জিজ্ঞাসা করছে যে ওই উৎপাদনকারী আগে প্রতিটা পণ্যে কত টাকা লাভ করত, প্রতিটা পণ্যে কত টাকা লাভ করত। দেখেন, প্রথমে আগে প্রশ্নটা বুঝি এবং সমাধান করি, দেন এখান থেকে 5 সেকেন্ডে শর্টকাট বের করা সম্ভব। খেয়াল করেন, কথাটা হচ্ছে এখানে জিনিসটার কস্ট প্রাইস কত প্রথমে আমাদের জানা নাই। আমি ধরে নিচ্ছি ভাই এখানে দুইটা সিচুয়েশন হবে, একটা হচ্ছে র মেটেরিয়ালের দাম বাড়ার আগে আর একটা হচ্ছে দাম বাড়ার পরে। ঠিক আছে, তো প্রথমে দাম বাড়ার আগে ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে আপনার 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। প্রফিট পার্সেন্টেজটা কি হবে জানি না, জানা নাই, তো আমি ধরে নিচ্ছি যে X% হবে। তাহলে প্রফিটটা কত হবে? আপনি বলবেন যে ভাই X টাকা হয়ে যাবে, X টাকা হয়ে যাবে। ঠিক আছে, এখন দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ওই যে র মেটেরিয়ালের দাম 18% বৃদ্ধি পাইছে, তো তখন যে আমার কস্ট প্রাইস কত হবে? আপনি বলবেন যে ভাই আপনার উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা আগে ছিল, এখন আরো 18 টাকা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পেয়ে কত হয়ে গেছে? আপনি বলবেন যে 118 টাকা হয়ে গেছে। কারণ র মেটেরিয়ালের কস্ট যখন বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে আপনার উৎপাদন খরচটাও বেড়ে যাবে, কারণ উৎপাদন করতে গেলে তো আপনার র মেটেরিয়াল লাগে, তাই না? তার মানে এখন আমার নতুন কস্ট প্রাইস কত হবে? 118 টাকা। প্রশ্নে বলতেছে যে এই যে র মেটেরিয়াল 18% বা 18 টাকা দাম বৃদ্ধি পাইছে, এইটা বাড়ুক, কিন্তু ওই উৎপাদনকারী তার প্রফিট পার্সেন্টেজে কোনো চেঞ্জ নিয়ে আসে নাই। অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ আগেও X% ছিল, এখনো আপনার কি থাকবে? X%ই থাকবে। প্রফিট পার্সেন্টেজ আগেও যা ছিল এখনো তাই থাকবে। ঠিক আছে, এখন তাহলে প্রফিটটা কত হবে? এখানে প্রফিটটা কত হবে? আপনি বলবেন যে ভাই X% অফ 118। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? 59x/50 টাকা পাবো, 59x/50 টাকা। এখন প্রশ্নে আমাকে বলা হচ্ছে যে এই যে লভ্যাংশের পরিমাণটা, লভ্যাংশের পার্সেন্টেজটা অপরিবর্তনীয় থাকবে। লভ্যাংশের এই ভ্যালুটা কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে। অপরিবর্তনীয় থাকার ফলে আগের চেয়ে বর্তমানে ওই উৎপাদনকারী 9 টাকা বেশি প্রফিট করতে পারে। তার মানে এই যে পূর্বের যেই প্রফিট X টাকা আর বর্তমান যেই প্রফিট এই যে 59x/50, এই দুইটার পার্থক্য কত হবে? 9 টাকা হবে। যেহেতু আমার এখানে উৎপাদন কস্ট বৃদ্ধি মানে র মেটেরিয়ালের কস্ট বৃদ্ধি পাইছে, তাই আমার এখানে এই পুরো প্রফিটের অংশটাই কি হয়ে গেছে? বৃদ্ধি হয়ে গেছে। তার মানে এই অংশটা থেকে অর্থাৎ এই দ্বিতীয় অংশের প্রফিটটা থেকে যদি আমি প্রথম অংশের প্রফিটটাকে বাদ দিয়ে দেই, তাহলে আমি কত পাবো? 9 পাবো। তো এখানে লসাগু হচ্ছে 50, এখানে 59x মাইনাস হচ্ছে 50x ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে 9x ইজ ইকুয়াল টু 9 গুণন 50, 9 কেটে যাবে, তাহলে থাকে কত? x সমান সমান কত হবে? 50 টাকা হবে। x সমান সমান কত? 50 টাকা। তো প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে ভাই পূর্বে একটা পণ্য বিক্রি করে তুমি কত টাকা মুনাফা করতা? তো পূর্বে একটা পণ্য বিক্রি করে আমরা x টাকা মুনাফা করতাম, এই x এর ভ্যালুই কত? 50। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। এখন এই প্রশ্নটা আপনি 10 সেকেন্ডে সমাধান করতে পারবেন। কিভাবে? আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমার প্রফিট পার্সেন্টেজ উভয় ক্ষেত্রেই সমান। প্রফিট পার্সেন্টেজ কি আছে? উভয় ক্ষেত্রেই সমান আছে।
আচ্ছা ঠিক আছে, যদি সমানই থাকে, প্রফিট পার্সেন্টেজ যদি উভয় ক্ষেত্রে সমানই হয়, তাহলে এখানে পূর্বের চেয়ে বর্তমানে প্রফিট 9 টাকা বৃদ্ধি পাবে কেন? প্রফিট পার্সেন্টেজ যেহেতু সমান, তাহলে পূর্বে যেহেতু এক্স টাকা পাচ্ছে, তাহলে পরে আমার এটা বৃদ্ধি পাচ্ছে কেন? বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে, আগে আপনি জিনিসটা তৈরি করতে 100 টাকা লাগতো, এখন অতিরিক্ত 18 টাকা বেশি লাগতেছে। অতিরিক্ত 18% বা 18 টাকা কি লাগতেছে আপনার? বেশি লাগতেছে না? বেশি লাগতেছে। এই 18 টাকা বেশি লাগতেছে, তো আপনি তো আগে 100 টাকার উপরে লাভ করতেন, আগে আপনি 100 টাকার উপরে লাভ করতেন, আর এখন এই যে 18 টাকা আপনার বেশি লাগতেছে উৎপাদন করতে, এখন আপনি এই 18-র উপরে লাভ করবেন না? লাভ করবেন। তাহলে এই যে আপনি 18%-এর ওপরে আপনি লাভ করবেন, এই লভ্যাংশটাই তো এখানে যে বেশি হয়ে গেছে। এই 18% র মেটেরিয়ালের কস্ট বৃদ্ধি পাইছে দেখেই তো আপনার এখানে লভ্যাংশটা বৃদ্ধি পাবে। তাহলে এই যে বলছে যে আমার র মেটেরিয়ালের খরচ 18% বৃদ্ধি পাবে, এই 18% বৃদ্ধির কারণে আপনার লভ্যাংশও কত বৃদ্ধি পাবে? এই যে 9 টাকা বৃদ্ধি পাবে, 9 টাকা বৃদ্ধি পাবে। তাহলে 18%-এর মান যদি 9 হয়, তাহলে আপনি ধরে নেন যে আগে আপনি 100% লাভ করতেন। আগে আপনি কত লাভ করতেন? 100% লাভ করতেন। তাহলে 100%-এর ভ্যালুটা আপনার কত হবে? আপনি বলবেন যে ভাই 9 গুণন 100 ডিভাইডেড 18, 9 দুগুণ 18, 250, যার হচ্ছে 100। তার মানে এখন আগে আমি কত টাকা লাভ করতাম? 50 টাকা লাভ করতাম। ঠিক আছে, আগে আমি কত টাকা লাভ করতাম? এই যে 50 টাকা। ঠিক আছে, প্রথম অংশের বিষয়টা হচ্ছে এমন যে একটা জিনিস আপনি তৈরি করবেন, উৎপাদন করবেন, ঠিক আছে, তো তার কস্ট কত আপনি জানেন না, তো আমি ধরেই নিচ্ছি যে ওই জিনিসটা উৎপাদন করতে আপনার 100 টাকা খরচ হয়, তার মানে আপনার কস্ট হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আর এখানে প্রফিট পার্সেন্টেজ, আপনি তো জিনিসটা উৎপাদন করে সেটা বিক্রি করে লাভ করবেন, তো কত পার্সেন্টে লাভ করবেন সেটা কি দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে প্রফিট পার্সেন্টেজটা। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমি ধরে নিচ্ছি কত? X%। তাহলে খেয়াল করেন, 100 হচ্ছে আমার কস্ট প্রাইস। এই 100-র উপরে যদি আমি X% প্রফিট করি, তাহলে আমার প্রফিট কত আসতেছে? 100 আর 100 কেটে গিয়ে থাকে কত? শুধু X আসতেছে না? তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে X%, বাট প্রফিট আমার কত আসতেছে? এই যে X টাকা আসতেছে। বোঝা গেছে বিষয়টা? জন 194। এটা বোধ হয় কোনো একটা বেসরকারি ব্যাংকে রিটেনে আসছিল, বুঝছেন? এই প্রশ্নটা কোনো একটা বেসরকারি ব্যাংকে রিটেনে আসছিল। আজকেও গ্লোবাল ইসলামী ব্যাংকের পরীক্ষা হইল না, আজকে কি কালকে, বোধ আজকেই তো দেখলাম। আপনার ওদের 2টা ম্যাথ ছিল পরীক্ষাতে, 2টা ম্যাথে নাম্বার ছিল 10-20 নাম্বার, এবং 2টা ম্যাথই রিপিট বলা চলে, একটা ডিরেক্ট রিপিট, মানে 2টাই রিপিট। ঠিক আছে, একটা রিটেন থেকে আসছে, একটা রিটেন থেকেই কমন আসছে, আর একটা হচ্ছে আপনার প্রিলিমিনারি পরীক্ষা ছিল, সেই প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ এখানে রিটেনে দিয়েছে। মূল কথা যে 2টা ম্যাথই আপনার রিপিট। তো আমি এই জন্য বলি যে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, সরকারি হোক আর বেসরকারি হোক, যেখানেই দেন না কেন, আপনার বিগত সালের প্রশ্ন সমাধান করা আপনার জন্য ফরজ, প্রিলিমিনারি এবং রিটেন। সেটা হইতে পারে 2000 সাল থেকে, বা আপনি যদি আরেকটু পরে শুরু করতে চান, যে আপনি 2006 থেকে শুরু করবেন বা 2007 থেকে শুরু করবেন, বাট 2005-এর নিচে যায়েন না। তো 2005 বা 6 থেকে শুরু করে যদি এই আজকের দিন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, এই পরীক্ষার গণিত প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন, প্রিলিমিনারি এবং রিটেন সমাধান করেন, সাথে একটু সুন্দর করে নোট করে নিজের কাছে রেখে দিলেন, ঠিক আছে, আমার মনে হয় না যে আপনি কোনো পরীক্ষায় এমন হবে না যে ম্যাথ কমন পড়বে না, যে ম্যাথ কমন পড়ে নাই, বা এই টাইপের ম্যাথ আমি আগে কখনো করি নাই, এইটা হবে না। তো আজকে এই 2টা ম্যাথ ধরেন, যে যদি কেউ পরীক্ষা দিতেন আগে ওইগুলা করে আসছে, তারা কিন্তু 10-20 এমনিই পাবে।
আজকে কোনো ফোকাস রাইডিং ছিল না, ওখানে শুধু আর্গুমেন্ট রাইডিং ছিল, 2টা ট্রান্সলেশন ছিল। তো ট্রান্সলেশন আপনি যত ভালোই লেখেন, ধরলাম যে 10 করে, 10-এর ভিতর আপনি খুব বেশি ভালো করলে আপনি 8 নাম্বার পাবেন। 8, 10-এ 10 কিন্তু আপনাকে দিবে না। আর্গুমেন্ট রাইটিং একদম ধরলাম যে বইয়ে যা আছে হুবহু আপনি তাই লিখে দিয়ে আসলেন, তারপরেও কিন্তু আপনি 10 বা 15-এর ভিতর আপনি পরিপূর্ণ নাম্বার পাবেন না। যদি 15 নাম্বার থাকে, আপনি খুব বেশি ভালো লিখলে আপনাকে সর্বোচ্চ 12 নাম্বার দিবে, এর বেশি দিবে না। আর আমরা এত অ্যাকুরেট লিখতে পারি না। কিন্তু আপনি যদি এই গণিত 2টা ঠিক করতে পারতেন, 10 দুগুণে 20, এখানে 1 নাম্বারও কাটার কোনো সুযোগ নাই। এখানে যে একটা ভুল করবে বা যে একটা গণিতের উত্তর দিয়ে আসবে না, সে এমনিতে তো 10 নাম্বার পিছিয়ে পড়ে গেল। ঠিক আছে, এই জন্য বলি যে যারা ব্যাংকে পরীক্ষা দিবেন, অবশ্যই বিগত সালের প্রিলিমিনারি এবং রিটেন প্রশ্ন, একটা প্রশ্ন যাতে বাদ না যায়, সবগুলো প্রশ্ন করবেন, সলভ করবেন, পরীক্ষায় কমন পাবেন। দেখেন 194 কি বলা হচ্ছে যে গরিমা পারচেসড এ ব্রিফ কেস উইথ অ্যান অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট on the reduced price after deducting 20% on the level price. If the level price was টাকা 1400, at what price did she purchase the briefcase? বলতেছে যে একটা ব্রিফকেসের গায়ের মূল্য বা লিখিত মূল্য দেওয়া আছে 1400 টাকা। এখন এই 1400 টাকার উপরে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া, 20% কম রাখতেছে। 1400 টাকা লিখিত মূল্য দেওয়া আছে, বলতেছে যে ভাই 1400 থেকে 20% কম দাম দিবেন। তারপরে আবার বলতেছে যে 1400 থেকে 20% আপনি কম দাম পাইলেন, তার উপরে আবার আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে এই ব্রিফকেসটা আপনি কত টাকায় কিনবেন? মূল কথা, এখানে ডিসকাউন্ট 2বার দেওয়া হবে। ডিসকাউন্ট এখানে কয়বার দেওয়া হবে ভাই? 2বার ডিসকাউন্ট দেওয়া হবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে খেয়াল করে দেখেন যে ব্রিফকেসটার দাম প্রথমে কত ছিল? 1400 টাকা ছিল। তো 1400 টাকা থেকে প্রথমে ধরে নেন যে 20% আপনাকে ডিসকাউন্ট দিল। তো 1400-র 20% কত? 2 শূন্য কেটে যাবে, 14 দুগুণ 28, তাহলে 280। তাহলে 1400 থেকে যদি আমি 280 কে বাদ দিই, তাহলে কত হবে? এখানে শূন্য, 8 আছে কত হলো, থেকে 1 3 3 আছে কত হলো, 14, 1120। এই 1120 থেকে আপনি আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন? এই যে 10% ডিসকাউন্ট পাচ্ছেন। ঠিক আছে, 1120 থেকে আপনি আবার কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন? 10% ডিসকাউন্ট পাচ্ছেন। আমি কি কোথাও ভুল করলাম? দেখেন তো। Garima purchased a briefcase with an additional 10% discount on the reduced price after deducting 20% on the level price. Okay. 1120 আর 80, 1200 আর 200, 1400, ঠিকই তো আছে। If the level price was টাকা 1400, ফাইন। আচ্ছা দেখি করি, ভুল হলে ধরাই দিয়েন। তাহলে 1120 টাকা আমার হইল 20% কমার পর। এখন বলতেছে যে 1120-এর ওপরে, 1120-এর ওপরে আপনাকে আরো 10% কি দেওয়া হলো? ডিসকাউন্ট দেওয়া হলো। তো 1120-এর 10% কত? 112 টাকা না? 112 টাকা। 1120-এর 10% হচ্ছে 112 টাকা। তো আপনি যদি এই 1120 থেকে আরো 112 টাকা কমে পান, তাহলে জিনিসটা আপনি কিনবেন কত টাকা দিয়ে? আপনি বলবেন যে ভাই জিনিসটা কিনবো আমি 1108 টাকা দিয়ে, 1008 টাকা দিয়ে, 1008 টাকা দিয়ে জিনিসটা কিনবো, তাই না? তার মানে জিনিসটা, অর্থাৎ ওই ব্রিফকেসটার আপনি কিনলেন কত টাকা দিয়ে? 1008 টাকা দিয়ে। লিখিত মূল্য ছিল 1400, 20% ধরেন যে ডিসকাউন্ট পাইছেন, ডিসকাউন্ট পাওয়ার পর 1120, 1120 থেকে আবার আপনাকে 10% ডিসকাউন্ট দিয়েছে, আপনি আবার 112 টাকা কম পাইলেন। কম পাওয়ার পরে কত দেখা গেল? 1008 টাকা পাওয়া গেল। $207 নম্বরে চলে যান। 207। দেখেন 207-এ বলতেছে যে যতীন bought a refrigerator with 20% discount on the label price. Had he bought it with 25% discount, he would have saved 500 টাকা. At what price did he buy the refrigerator? বলতেছে যে যতীন 20%
লিখিত মূল্যের উপর 20% ছাড়ে একটা রেফ্রিজারেটর কেনে, বলতেছে যে সে যদি 25% ছাড় পেত তাহলে তার 500 টাকা সেভ হতো। তাহলে সে রেফ্রিজারেটরটা কত টাকায় কিনেছিল? এখানে দেখেন প্রশ্নটাতে ভুল দেওয়া আছে। প্রশ্নটাতে ভুল মানে কি, প্রশ্নটাতে চাইছে আমি কিনছি কত টাকা দিয়ে, অর্থাৎ কস্ট প্রাইসটা জানতে চাইছে। যদি কস্ট প্রাইস হয় তাহলে উত্তর 8,000, যেটা অপশনে নাই। আর যদি লেভেল প্রাইস হয়, যেমন এই প্রশ্নের সমাধানে যে উত্তরটা দেওয়া আছে 10,000, এটা হচ্ছে লেভেল প্রাইস। আমি দুইটাই আপনাকে বের করে দেখাইতেছি, খেয়াল করে দেখেন। আপনি ধরেন যে জিনিসটার লেভেল প্রাইস বা মার্ক প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা আপনাকে ওরা 20% ডিসকাউন্ট দিছে, তারপরে কি 20 টাকা ডিসকাউন্ট পাইলেন। এখন বলতেছে যে ভাই, যদি 20% ডিসকাউন্ট না দিয়ে যদি আমাকে 25% ডিসকাউন্ট দিত তাহলে 125 টাকা আমি কম পাইতাম। কথা বুঝছেন? 100 টাকা হচ্ছে জিনিসটার গায়ের মূল্য। বলতেছে যে আপনাকে 20% ডিসকাউন্ট দেওয়া হলো। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন যে 20% ডিসকাউন্ট না দিয়ে আমাকে যদি 25% ডিসকাউন্ট দিত তাহলে আমার সুবিধা হইতো। এখন কত সুবিধা হইতো? আপনি কত কম পাইতেন? কত কম পাইতেন? বিষয়টা হচ্ছে এমন যে 20 টাকার জায়গায় যদি 25 টাকা কম নিত তাহলে আমি 5 টাকা কম দিতে পারতাম না? 5 টাকা কম দিতাম বা 5 টাকা আমার কি হইতো? সঞ্চয় হইতো। 5 টাকা দোকানদারকে যদি আমি কম দিই তাহলে ওইটা আমার সঞ্চয় না? তো আমাদের এখানে যেটা 5 টাকা, প্রশ্নে বলতেছে যে আমার সঞ্চয় হবে কত টাকা? 500 টাকা। তাহলে আমাদের এখানে যেটা 5 টাকা কম, প্রশ্নে সেটা কত? 500। তো 5 পার্ট 500 হলে 1 পার্ট কত হবে? আপনি বলবেন যে 1 পার্ট 100। এখন প্রশ্নে চাইছে যে আপনার বাইং প্রাইসটা কত, অর্থাৎ আপনার পারচেস প্রাইসটা কত, কস্ট প্রাইস কত। তো 100 টাকায় আপনি 20 টাকা যদি কম পান তাহলে জিনিসটা কিনবেন কয় টাকা দিয়ে? 80 টাকায় কিনবেন না আপনি? 100 টাকায় 20 টাকা যদি আপনি কম দেন তাহলে 80 টাকায় কিনতেছেন। তাহলে 80 সমান সমান এখানে কত হবে? আপনি বলবেন যে 8,000 টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? বাট প্রশ্নের অপশনে 8,000 উত্তর নাই, প্রশ্নের অপশনে দেওয়া আছে 10,000। তার মানে ওরা উত্তরটা এইভাবে করছে যে আপনার লেভেল প্রাইসটা কত, অর্থাৎ লিখিত মূল্যটা কত। যদি লিখিত মূল্য জানতে চাইতো তখন আমি বলতাম যে লিখিত মূল্য তো আমি ধরে নিছি যে লিখিত মূল্য হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100 সমান সমান কত হবে? 100 আর 100 গুণ করে দিলে এই যে 10,000 টাকা হয়ে যায়। তখন আমার হয়ে যায় তো কি লিখিত মূল্য। এখন আগারওয়াল ভালো বলতে পারবে যে ও কি লিখতে চাইছে, ও কি লিখিত মূল্য বের করতে বলছে না আসলে কি জানতে চাইছে আমাদের কাছে। যেহেতু কস্ট প্রাইস বলছে, উত্তর তখন 8,000 দিতে হবে 100%, যেটা অপশনে নাই। যেহেতু 10,000 দেওয়া আছে তার মানে ওখানে টাইপিং মিস্টেক হয়েছে বা অন্য কিছু হয়েছে, যে লেভেল প্রাইস তখন হয়ে যাবে কত? 10,000। এরপরে চলে যান 208 নম্বরে, পরেরটাই। হ্যাঁ, 208-এ বলতেছে যে এ সেলস এ স্কুটার প্রাইসড এট টাকা 36,000, 36,000 টাকা দিয়ে একটা স্কুটার বিক্রি করে। হি গিভস এ ডিসকাউন্ট অফ 8% অন দ্য ফার্স্ট 20,000 and 5% অন দ্য নেক্সট 10,000. হাউ মাচ ডিসকাউন্ট ক্যান হি অ্যাফোর্ড অন দ্য রিমেনিং 6,000 টাকা ইফ হি ইজ টু গেট অ্যাজ মাচ অ্যাজ হোয়েন 7% ডিসকাউন্ট ইজ অ্যালাউড অন দ্য টোটাল? বলতেছে যে একজন মানুষ 36,000 টাকা দিয়ে একটা স্কুটার বিক্রি করবে। তো প্রথম 20,000-এর ওপরে 8% ডিসকাউন্ট পায় বা ডিসকাউন্ট দেয়, আর পরের 10,000-এর ওপরে সে 5% ডিসকাউন্ট পায়, এবং বাদ বাকি যেই 6,000 টাকা থাকে এই 6,000 টাকার ওপরে তার ডিসকাউন্টের পরিমাণটা কত হবে যদি ওভারঅল এই 36,000 টাকার ওপরে সে 7% ডিসকাউন্ট পায়।
অর্থাৎ ওভারঅল 36,000 টাকার উপরে যদি সে 7% ডিসকাউন্ট পায়, তার ভিতরে প্রথম 20,000-এর উপর 8%, পরের 10,000-এর উপর 5%, তাহলে বাকি 6,000 টাকার ওপরে তার ডিসকাউন্টের পরিমাণটা কত হবে, এইটা আমাদের বের করতে হবে। ভাই খুব সিম্পল একটা হিসাব, যে গাড়িটার ধরে নেন যে বিক্রয় মূল্য 36,000 টাকা, তো এইটার উপরে আমি ডিসকাউন্ট কত পাবো, ওভারঅল বলতেছে যে 7% ডিসকাউন্ট পাওয়া যাবে। তাহলে 20 কেটে দেন, 0 6 7 42 2, হাত থেকে 4, 3 7 21 4 25, অর্থাৎ 2520 টাকা হচ্ছে আমার টোটাল ডিসকাউন্টের পরিমাণ। টোটাল ডিসকাউন্টের পরিমাণ কত আমার ভাই, 2520 টাকা। এখন এই 36,000 টাকাকে 2 ভাগে ভাগ করে ডিসকাউন্ট, 3 ভাগে ভাগ করে ডিসকাউন্ট দিচ্ছে। প্রথম বলতেছে যে প্রথম 20,000 টাকার ওপরে 8% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। 2 নম্বরে বলতেছে যে পরের 10,000 টাকার ওপরে তুমি 5% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। এবং 3 নম্বরে আমাদের কাছে জানতে চাইছে যে বাকি যেই 6,000 টাকা থাকলো, এইটার ওপরে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, এইটা আমাকে বের করতে হবে, যে এখানে 6,000 টাকার উপরে মূলত আমি কয় পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে পাই, বা কয় পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। তাহলে এখানে দেখেন, এখানে আমরা কত টাকা পাই, 1,600 টাকা ডিসকাউন্ট পাই 20,000 টাকার উপরে, এখানে আমরা পাবো হচ্ছে 500 টাকা। তাহলে দেখেন টোটাল ডিসকাউন্ট পাবো 2,520 টাকা, তার ভিতরে প্রথম 30,000-এর ডিসকাউন্ট পাচ্ছি আমি কত, 2,100 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে এখানে আমার থাকে কত, আরো 420 টাকা আমি ডিসকাউন্ট পাবো, আমি আরো 420 টাকা কি পাবো, ডিসকাউন্ট পাবো। এই যে আমি আরো 420 টাকা ডিসকাউন্ট পাবো, কোন টাকার উপরে পাবো, এই যে 6,000 টাকার উপরে পাবো। তাহলে এই 6,000 টাকার উপরে যদি আমি 420 টাকা ডিসকাউন্ট পাই, তাহলে এটা কত পার্সেন্টের সমান, তখন আমরা বলবো যে 20 কেটে দেন, 6 42-এর ভিতরে 7 বার, তার মানে 7% ডিসকাউন্ট পাবো। তো প্রশ্ন তো আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে বাকি যে 6,000 টাকা থাকলো, এই 6,000 টাকার উপরে তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা। তো এই 6,000 টাকার উপরে মূলত আমি এই 7% ডিসকাউন্ট পাবো, ঠিক আছে। দুইশো 30 নম্বরে যান। দেখুন 230-এ বলতেছে যে এ শপকিপার পারচেসড 150 আইডেন্টিক্যাল পিসেস অফ ক্যালকুলেটর্স অ্যাট দ্য রেট অফ টাকা 250 ইচ। He spent an amount of taka 2,500 on transport and packing. He fixed the label price of each calculator at taka 320. However, he decided to give a discount of 5% on the label price. What is the percentage profit earned by him? বলতেছে যে একজন মানুষ 150টা ক্যালকুলেটর কিনছে, প্রতিটা ক্যালকুলেটরের দাম নিছে 250 টাকা করে, এবং তার পরিবহন এবং প্যাকিং খরচ বাবদ আরো 2,500 টাকা খরচ হয়। তো সে এখন প্রতিটা ক্যালকুলেটরের লিখিত মূল্য লিখে রাখছে 320 টাকা করে, এবং বলতেছে যে আমি এখান থেকে 5% ডিসকাউন্ট দিব। তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই হিম, তাহলে ওই লোকটা কত পার্সেন্ট লাভ করবে, বা তার লাভের হারটা কত হবে, লাভের হার কত হবে। ভাই আগে একটা জিনিস খেয়াল করেন, যে এখানে মার্ক প্রাইস বলতেছে 320 টাকা করে, 320 টাকা, আর ডিসকাউন্টের কথা বলতেছে যে ডিসকাউন্ট দেওয়া হবে 5% ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্টের পরিমাণটা আমার কত হবে, ডিসকাউন্টের পরিমাণ কত হবে, তাহলে আমরা বলবো যে ভাই 320 গুণন 5%, তাহলে 0 এখানে 20, 0 0 16। তাহলে একটা ক্যালকুলেটরে আমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি, 16 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। তার মানে আমার সেলিং প্রাইসটা কত হচ্ছে, সেলিং প্রাইস কত হচ্ছে, লিখিত মূল্য হচ্ছে 320 টাকা, 320 টাকা থেকে আমি এই 16 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, তার মানে আমার সেলিং প্রাইস কত। আপনি বলবেন যে ভাই 304 টাকা হচ্ছে আপনার সেলিং প্রাইস, 304, তাই না। আমার ক্যালকুলেটর টোটাল কয়টা,
এই যে দেখেন প্রশ্নে বলে দিছে যে টোটাল ক্যালকুলেটর হচ্ছে 150টা, তাহলে একটার বিক্রয় মূল্য যদি 304 টাকা হয় তাহলে 15টার বিক্রয় মূল্য কত? আপনি বলবেন যে ভাই 45,600 টাকা। এটা হচ্ছে আপনার টোটাল সেলিং প্রাইস, এই 45,600, অর্থাৎ 150টা ক্যালকুলেটর বিক্রি করলে আপনি 45,600 টাকা পাবেন। এখন কথা হচ্ছে যে কস্ট প্রাইসটা কত। কস্ট প্রাইস খেয়াল করে দেখেন, তাহলে টোটাল কস্ট প্রাইসটা কত হবে? বলতেছে যে 150 ক্যালকুলেটর কিনছি, প্রত্যেকটার দাম নিচে হচ্ছে 250 টাকা করে, আর এইটার সাথে যুক্ত হবে কি 2500 টাকা হচ্ছে পরিবহন খরচ। তার মানে এইটার সাথে যুক্ত হয়ে যাবে আরো 2500 টাকা পরিবহন খরচ। তাহলে 25 15তে হচ্ছে আপনার 375 আর 2 শূন্য 37,500, 38,000 আর 2,000 কত হয়ে যায়? 40,000। 40,000 টাকা। তার মানে টোটাল কস্ট প্রাইস আমার কত? 40,000 টাকা। তাহলে 40,000 টাকা দিয়ে ক্যালকুলেটর কিনলাম, 45,600-তে বিক্রি করলাম, তাহলে আমার লাভ কত? আপনি বলবেন যে ভাই আপনার লাভ হচ্ছে 4,560 টাকা, সরি 5,600 টাকা। 5,600 টাকা হচ্ছে আপনার লাভ। তো প্রশ্নে তো আমাকে বলছে যে আপনার প্রফিট পার্সেন্টেজটা কত। তাহলে এই যে আমি 5,600 টাকা লাভ করছি, কার উপরে করছি? আপনি বলবেন যে ভাই আপনি এই যে 40,000 টাকার উপরে এই 5,600 টাকা আপনি লাভ করছেন। 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য কেটে দিলেন, 4 এই 56-র ভিতরে যাবে 14 বার, তার মানে 14% হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যেখানে 14% আমি মুনাফা করতে পারি। কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখানে একটা শূন্য বাদ পড়ে গেছে, 150। দেখেন এবার ঠিক করে দিছি, দেখেন দুইশো 33-এ যান। দেখেন 233 নম্বরে বলা হচ্ছে যে এ ট্রেডার মার্কড দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইন সাচ আ ওয়ে দ্যাট ইজ 20% মোর দেন দ্য কস্ট প্রাইস। ইফ হি অ্যালাউড 10% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস টু দ্য কাস্টমার দেন হিজ গেইন ইজ। বলতেছে যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপরে 20% দাম বেশি লিখে রাখে। ঠিক আছে, ক্রয় মূল্যের ওপরে 20% দাম বেশি হিসেবে লিখে রাখে লিখিত মূল্যের জন্য। এখন বলতেছে যে সে যদি সেই লিখিত মূল্য থেকে 10% ছাড় দেয় তাহলে তার লাভ কত হবে। তার লাভ কত হবে এটা জিজ্ঞাসা করছে। তাহলে ধরে নেন যে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা। জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তো ওই ব্যবসায়ী কি করে, এই 100 টাকার ওপরে 100 টাকার জিনিসকে 20% বেশি লিখে রাখে, অর্থাৎ 100 টাকার জিনিসের দাম ও লিখে রাখে কত? 120 টাকা লিখে রাখে, যেটাকে আমরা কি বলি? মার্ক প্রাইস বলি। এখন বলতেছে এই যে 120 টাকা তার মার্ক প্রাইস, এখান থেকে সে আপনাকে 10% ডিসকাউন্ট দিবে। তাহলে 10% ডিসকাউন্ট দিলে তার ডিসকাউন্টের পরিমাণ কত? আপনি বলবেন যে 120-এর 10% মানে হচ্ছে 12 টাকা। তাহলে আমরা সবাই জানি যে ভাই মার্ক প্রাইস থেকে যখন ডিসকাউন্টকে বিয়োগ করে দিব তখন আমি কি পাবো? সেলিং প্রাইস পাবো। তাহলে মার্ক প্রাইস 120 টাকা, ডিসকাউন্ট 12 টাকা, তাহলে সেলিং প্রাইস কত? 108 টাকা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে ওই ব্যবসায়ীর লাভ কত টাকা, মানে কত পার্সেন্ট লাভ হবে। তাহলে দেখেন জিনিসটার কস্ট প্রাইস 100 টাকা, জিনিসটার সেলিং প্রাইস 108 টাকা, তাহলে লাভ কত? 8% না, বা 8 টাকা না? এই 8%ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুইশো 38-এ যান।
দেখেন 238-এ বলতেছে এই ধরনের প্রশ্ন অনেকবারই আসছে বাংলাদেশে, ঠিক আছে? প্রশ্নগুলো সহজ বাট খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রেজড বাই 30% and then two successive discounts of 10% each are allowed. Ultimately the price of the article is, বলতেছে যে একটা জিনিসের দাম 30% বেশি মানে বৃদ্ধি পাই 30% বৃদ্ধি পাইলো, তারপরে সেখান থেকে যদি 10% করে দুইবার ছাড় দেওয়া হয় তাহলে ওই প্রাইসটার দামের কি কি অবস্থা হবে, মানে বৃদ্ধি পাবে না কমবে না কি অবস্থা হবে, এটা আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করে রাখেন একই হিসাব, যে জিনিসটার কস্ট প্রাইস যদি আমার 100 টাকা হয় আর জিনিসটার দাম যদি আমি 30% বেশি করে দেই, অর্থাৎ 130 টাকা করে দিই, 130 টাকা। এখন এখান থেকে বলতেছে যে পরপর দুইবার আপনি 10% করে ডিসকাউন্ট পাবেন, পরপর দুইবার 10% করে ডিসকাউন্ট পাবেন। তাহলে 130 থেকে 10% ডিসকাউন্ট দিলে হয়ে যাবে কত? 13 কে 13, তার মানে হচ্ছে 117 টাকা হয়ে যাবে। 117 থেকে আবার আপনাকে 10% ডিসকাউন্ট দিতে বলছে, তো 117 থেকে আবার 10% ডিসকাউন্ট দিলে হয়ে যায় 11 টাকা 70 পয়সা। 117 থেকে 11 টাকা 70 পয়সা বাদ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে 105 টাকা 30 পয়সা। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তাহলে ওই জিনিসটার দামে কি ধরনের পরিবর্তন আসবে বা কি হবে। তাহলে খেয়াল করেন কি ধরনের পরিবর্তন আসছে। জিনিসটা কিনছি 100 টাকা দিয়ে আর আলটিমেটলি জিনিসটার দাম কত? 105 টাকা 30 পয়সা। তার মানে ইনক্রিজ হয়েছে না, এখানে আমার ইনক্রিজ হয়েছে না, কত ইনক্রিজ হয়েছে? এই যে 5.3% বা 5.30 টাকা, যেটাই বলি না কেন, এটা ইনক্রিজ হয়েছে না, এটাই উত্তর। দুশো 43,000। দেখেন 243-এ কি বলতেছে যে at what percent above the cost price must a shopkeeper mark his goods so that he gain 20% even after giving a discount of 10% on the mark price। বলতেছে যে একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপরে কত পার্সেন্ট বেশি, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট বেশি মার্ক প্রাইস লিখে রাখবে যাতে করে 10% ছাড় দেওয়ার পরেও তার 20% প্রফিট হয়। ক্রয় মূল্যের ওপরে আপনি কত পার্সেন্ট বেশি করে লিখিত মূল্য লিখে রাখবেন যাতে করে 10% ডিসকাউন্ট দেওয়ার পরও আপনার কি হয়? 20% লাভ হয়। তো খেয়াল করে দেখেন ভাই, খেয়াল করে দেখেন, আমরা যদি বলি এখানে যে আমার লিখিত মূল্য বা লেভেল প্রাইসটাকে যদি আমি 100 ধরি আর বলতেছে যে ডিসকাউন্ট কত হবে 100% ধরেন, লেভেল প্রাইস বা মার্ক প্রাইস যদি 100% ধরেন আর ডিসকাউন্ট দিবে কত? 10%। তাহলে লেভেল প্রাইস থেকে ডিসকাউন্ট দেওয়ার পরে কি হয়ে যাবে? সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে 100 থেকে 10 কম হলে কত হয়ে যাবে? 90% হয়ে যাবে। তো বলতেছে যে এই যে 100 টাকা হচ্ছে আমার লিখিত মূল্য, এই জিনিসটাকে যদি 10% ছাড়ে 90% টাকায় বা 90 টাকায় আপনি যদি বিক্রি করে দেন তারপরে আপনার কি হবে? বলতেছে যে 20% আপনি লাভ করতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে এখন যদি আমি ধরি যে জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, প্রফিট করব আমি 20%, তাহলে সেলিং প্রাইসটা আমার কত হবে? আপনি বলবেন যে 120 টাকা হবে। সেলিং প্রাইসটা কত হবে? 120 টাকা হবে। তো আমার এখানে যেটা 120, এখানে সেটা কত? মানে সেলিং প্রাইস এখানে যেটা 120 দেখা যাচ্ছে, এখানে সেটা কত দেখা যাচ্ছে? 90 দেখা যাচ্ছে না? 90 দেখা যাচ্ছে। আবার আপনি মানে দুই পাশে তো আমার সেলিং প্রাইস, এইটাও যেই সেলিং প্রাইসের কথা বলা হচ্ছে, যেই পণ্যের সেলিং প্রাইস, এইটাও আমার সেম একই জিনিসেরই সেলিং প্রাইস বলা হচ্ছে, তাই না? সো আমাকে এখন জিজ্ঞাসা করছে যে কস্ট প্রাইস থেকে কত বেশি দামে আমি লিখিত মূল্যটা লিখে রাখছি। তার মানে আমার লিখিত মূল্যটা বের করা লাগবে। লিখিত মূল্য কোনটা? এই যে 100 বের করা লাগবে,
এই 100 বের করা লাগবে। তাহলেই তো আমি বলতে পারবো যে কস্ট প্রাইস থেকে কত বেশি আমি লিখে রাখছি, তাই না? তার মানে যদি আমি এই 100-র মান বের করতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেটা সেলিং প্রাইস 120, এখানে সেটা সেলিং প্রাইস কত, 90। তার মানে 120, হ্যাঁ সরি, এই 90 সমান সমান আমি কত লিখতে পারি, 120 লিখতে পারি না, 120 লিখতে পারি। তাহলে এই যে 100% অর্থাৎ লেভেল প্রাইস, এই 100 সমান সমান আমাকে কত লিখতে হবে তাহলে? খেয়াল করেন, 30 এখানে 4 বার, 30 এখানে 3 বার। কোথায় ভুল করলাম নাকি? 400/3 হয়ে যাচ্ছে। কোথায় ভুল করলাম দেখেন তো। আচ্ছা দেখেন, এখানে আমি একটা জিনিস ভুল করছি। সেটা হচ্ছে, আচ্ছা যদি তাই হয় এইটাকে তাহলে আমি লেভেল প্রাইস ধরে নিলাম, কারণ বিষয়টাকে আরো ইজি করা যাবে। ওয়েট, তাহলে লেভেল প্রাইস যদি আমার 400/3 হয় আর কস্ট প্রাইস যদি আমার 100 হয়, তাহলে কত বেশি লিখে রাখছি একটু দেখি তো। 400/3 বিয়োগ হচ্ছে এই 100, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 400 মাইনাস এখানে হচ্ছে 300, তার মানে কত, এই যে 100/3, 3 দিয়ে 100কে ভাগ করতে পারবো না, ভাগ করলেও কত আসবে, 33 সমস্ত 1/3% বেশি লিখে রাখছি। ঠিক আছে, বিষয়টাকে আর একটু সহজ করা যাবে, দাঁড়ান আমি দেখাচ্ছি। উত্তরে এটা 33 সমস্ত 1/3%, অর্থাৎ কস্ট প্রাইস থেকে এই লিখিত মূল্য বা লেভেল প্রাইসটা কত বেশি লিখে রাখছি, 33 সমস্ত 1/3% বেশি লিখে রাখছি। বোঝা গেছে কি বিষয়টা? দেখেন, এখন এই বিষয়টাকে আরো একটু ইজিলি করা যায় এইভাবে, যদি আমরা এইভাবে ধরতাম, যদি আমরা কস্ট প্রাইসটাকে বের করতাম, আমরা কস্ট প্রাইসটাকেও যদি বের করতাম, তাহলেও আমার উত্তর সেম আসতো। কিরকম? ধরে নেন যে এখানে আমার সেলিং প্রাইস কত, 120, তাই না? এই 120 যা, এই 90টা। তো আমি যদি এখানে এই সেলিং প্রাইসটা বের করি, যে সেলিং প্রাইসটা কত, এই 100 কত, তখন কি হইতো, আপনি 15 দিয়ে করেন, এখানে 6 বার, এখানে 8 বার, 4 এখানে 25 বার, 4 এখানে 2 বার, 2 এখানে 3 বার, 3×25 কত হয়ে যেত, 75 হয়ে যেত। এই যে 75টা বের হইল, এইটা কিন্তু এই যে 100-র মান, অর্থাৎ কস্ট প্রাইসের মান। তাহলে এই 75 হচ্ছে আমার কত, কস্ট প্রাইস। আর এই যে লেভেল প্রাইসকে যদি আপনি এই 100ই ধরে রাখেন, যে লেভেল প্রাইস আমার 100 আছে, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 75, লেভেল প্রাইস হচ্ছে 100। তাহলে কস্ট প্রাইসের চেয়ে লেভেল প্রাইস আপনি কত বেশি লিখে রাখছেন? আপনি বলবেন যে ভাই আমি 25 টাকা বেশি লিখে রাখছি। তাহলে এই যে 25 টাকা আপনি বেশি লিখে রাখছেন, কার উপরে লিখে রাখছেন? আপনি বলবেন যে ভাই কস্ট প্রাইস 75-এর উপরে। তা কস্ট প্রাইস 75-এর উপরে যদি আপনি 25 টাকা বেশি লিখে রাখেন, তাহলে এইটা পার্সেন্টেজে কত আসবে, এই যে 33 সমস্ত 1/3% বেশি লিখে রাখছেন। তার মানে এই 33 সমস্ত 1/3% উত্তর। এইভাবে একটু সহজ হবে। ওই রকম করলে একটু মানে ওই ফ্র্যাকশন আসাতে আমি ভয় পাই, কি ব্যাপার ফ্র্যাকশন কেন আসে। ঠিক আছে, সো আপনি এইভাবে করতে পারবেন যে কস্ট প্রাইসটাকে বের করে তারপরে কস্ট প্রাইসের সাথে লেভেল প্রাইসের তুলনা। আর এইভাবেও করা যায়, যেটা আমি প্রথমবার দেখালাম, যে লেভেল প্রাইসটা বের করে তারপরে কস্ট প্রাইসের সাথে তুলনা, অর্থাৎ দুই দিক থেকে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। দুইশো ছেচল্লিশে যান। দেখেন 246 নম্বরে কি বলা হচ্ছে, যে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 2/5 অফ দ্য মার্ক প্রাইস,
বলতেছে যে লিখিত মূল্যের 2/5 দামে যদি আপনি একটা জিনিস বিক্রি করে দেন, দেয়ার ইজ এ লস অফ 25%, তাহলে আপনার 25% ক্ষতি হয়ে যাবে। দ্য রেশিও অফ দ্য মার্ক প্রাইস অ্যান্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে ওই জিনিসটার লিখিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা কত, এটা আমাকে বের করতে হবে। খেয়াল করেন, এই যে এখানে বলছে যে একটা জিনিসের লিখিত মূল্যের 2/5 অংশে জিনিসটা আপনি কি করে দিছেন, সেল করে দিছেন। তার মানে এই যে এই 5টাই হচ্ছে আমার সেই লিখিত মূল্য, আর এই 2টাই হচ্ছে আমার সেই সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, তাই না? তাহলে এই লিখিত মূল্য এই 5কে আমি একটু বড় করে 500 টাকা ধরলাম, আর এই যে সেলিং প্রাইস এই 2কে আমি একটু বড় করে 200 টাকা ধরলাম। তো প্রশ্নে বলতেছে যে ভাই যদি আপনি জিনিসটা 200 টাকায় বিক্রি করে দেন তাহলে আপনার 25% ক্ষতি হয়ে যাবে, 25% ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে জিনিসটার কস্ট প্রাইস যদি 100% হয় আর আমার ক্ষতি যদি আপনার 25% হয়, তাহলে সেলিং প্রাইস আমার কত হবে? আপনি বলবেন যে 75% হবে। তো আমার সেলিং প্রাইস যেটা 75%, প্রশ্নে সেটা কত? এই যে 200। তাহলে আমার কস্ট প্রাইস এই 100টা কত হবে? 100টা কত হবে? দেখেন 25 এখানে 8 বার, 25 এখানে 3 বার, 8 800 ডিভাইডেড 3, এইটা হচ্ছে আমার কি ভাই? কস্ট প্রাইস, তাই না? কস্ট প্রাইস। তো প্রশ্নে আমাকে কি জিজ্ঞাসা করছে? প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার লিখিত মূল্য আর ক্রয় মূল্যের অনুপাতটা কত সেটা দেখান। তো আপনি লিখিত মূল্য কত ধরছেন? 500 টাকা ধরেন নাই? তাহলে লিখিত মূল্য হচ্ছে আপনার 500 টাকা, আর কস্ট প্রাইস হচ্ছে আপনার 800/3। 3 দিয়ে 500কে গুণন করে দিলে আমরা কত পাবো? 1500 পাবো, আর এখানে পেয়ে যাবো 800। 2 শূন্য কেটে দেন, তাহলে এই যে 15:8 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দুইশো একান্নতে যান। দুইশো একান্ন নম্বরে কি বলতেছে যে এ ট্রেডার মার্কড হিজ গুডস at 20% above the cost price. He should have the stock at the mark price, 1/4 at a discount of 20% on the mark price, and the rest at a discount of 40% on the mark price. His total gain is. বলা হচ্ছে যে একজন বিক্রেতা বা একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 20% বেশি করে লিখে রাখে তার লিখিত মূল্য, এবং সে তার অর্ধেক জিনিস বা অর্ধেক পণ্য লিখিত মূল্যে বিক্রি করবে, 1/4 পণ্য 20% ছাড়ে বিক্রি করবে, আর বাকি পণ্যটা 40% ছাড়ে বিক্রি করবে। তাহলে ওই ব্যবসায়ীর লাভ কত হবে এটা আমাদের বের করতে হবে। তো খেয়াল করে দেখেন, প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা দুইটা ফ্র্যাকশন পাচ্ছি, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে 1/4। তো এই দুইটা ফ্র্যাকশনের কাজ কি? ওই যে বলছে যে একটা জিনিসের অর্ধেক বা কিছু জিনিসের অর্ধেক, কিছু জিনিসের 1/4 সে বিক্রি করবে। আমার ওখানে টোটাল জিনিস আছে কয়টা, টোটাল প্রোডাক্ট কয়টা, এইটা বের করার জন্য আমি এই 2 আর 4-এর লসাগু 4 ধরবো, যে আমার টোটাল প্রোডাক্ট আছে হচ্ছে 4টা। এই 4টা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট আমি 100 টাকা দিয়ে পারচেস করছি, তাহলে আমার টোটাল পারচেস প্রাইস কত? এই যে 400 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট প্রাইস। এখন এই যে 4টা পণ্য, 4টা পণ্যের অর্ধেক পণ্য আমি কি করব? অর্ধেক পণ্য আমি কি করব? মার্ক প্রাইসে বিক্রি করব। তো আমার প্রত্যেকটা প্রোডাক্টের কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, আর মার্ক প্রাইস তাহলে কত টাকা হবে? প্রশ্নে বলে দিছে যে কস্ট প্রাইসের চেয়ে 20% বেশি দাম লিখে রাখে, তার মানে মার্ক প্রাইস হচ্ছে আমার 120 টাকা। তার মানে এই 4টার অর্ধেক প্রোডাক্ট আমি বিক্রি করব 120 টাকা করে, তার মানে কত? এই যে 240 টাকায়। তারপরে বলতেছে যে এই 4টা প্রোডাক্টের 1/4 প্রোডাক্ট আমি বিক্রি করব কিসে? 10% ডিসকাউন্টে। এই 120-এর উপরে যদি 10% ডিসকাউন্ট দেই, তার মানে হচ্ছে 108 টাকা করে বিক্রি করতে হবে। তার মানে 108 টাকা করে বিক্রি করব।
কয়টা? একটা, 108। তাহলে 2 আর 1-এ 3টা প্রোডাক্ট চলে গেল, আমার আছে আর একটা প্রোডাক্ট। এই একটা প্রোডাক্ট আমি কত টাকা দিয়ে বিক্রি করব? প্রশ্নে বলেই দিছে যে এই বাকি প্রোডাক্টটা আপনি এই মার্ক প্রাইসের 40% ছাড়ে বিক্রি করবেন। তো মার্ক প্রাইসের 40% ছাড় মানে কত? 40% ছাড় মানে হচ্ছে 48 টাকা। 120 থেকে 48 বাদ দিলে কত হয়? এইদিকে 48, এদিকে 20, ওইদিকে হচ্ছে 28, তার মানে হচ্ছে 72 টাকা। 72 টাকায় বিক্রি করতে হবে, 72। তাহলে দেখেন তো এই, সরি, তাহলে দেখেন এই 4টা প্রোডাক্টের আপনার টোটাল সেলিং প্রাইসটা কত আসে? 108 আর 72, 180, 40 কত হয়? 220 আর 200 কত? 400, সরি, 108, 2, 110, 180, তাই না? 180, 40 কত? 220, 220 আর 200, 220 আর 200, 420 না? এখানে কোথাও কি ভুল করলাম নাকি? এখানে একটা জিনিস ভুল করছি আমি, সেটা হচ্ছে এই যে এখানে, এটা আপনারা ধরাই দিচ্ছেন কেন? সেটা হচ্ছে যে 10% প্রফিট না, সরি 10% ডিসকাউন্টে, তাহলে 120-এর 10% কত? 120/12 টাকা কমে বিক্রি করব, তার মানে 108 টাকা। ঠিক তো আছে, 108 টাকা না? 20% he sold the stock price discount on the mark price and the half mark price 1/4 at a 20%। এই যে 20% হবে, এখানে তো 20% ডিসকাউন্ট দিতে হবে বলছে। প্রথমবারে যে আমি যে হাফ বিক্রি করার পরে যে এই যে 1/4 অর্থাৎ 1/4 বিক্রি করব, এইটা আমাকে বলছে 20% ডিসকাউন্ট দিতে, ঠিক আছে? সো 120-এর 20% হচ্ছে 24 টাকা। 120 থেকে যদি 24 টাকা আমি ছাড় পাই, তার মানে জিনিসটা আমাকে বিক্রি করতে হবে কত? 96 টাকায় না? তার মানে এখানে 96 হবে না? এই যে এখানে 96 হবে। এখন দেখেন, 96 হলে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 408 টাকা, 408। তাহলে খেয়াল করেন, আমি 4টা জিনিস কিনছি 400 টাকা দিয়ে, আর 4টা জিনিস আমি বিক্রি করতেছি 408 টাকা দিয়ে। তাহলে আমার গেইন কত হচ্ছে? আপনি বলবেন যে 8 টাকা গেইন হচ্ছে, কার উপরে? 400 টাকার উপরে। এটা পার্সেন্টেজে কত হবে? আপনি বলবেন যে পার্সেন্টেজে হবে হচ্ছে 2%। তার মানে আমার এই 2% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দুইশো আটান্নতে যান। দেখেন 258 কি বলতেছে, যে শপকিপার অফার্ড এ ডিসকাউন্ট অফ 15% অন দ্য লেভেল প্রাইস। বলতেছে যে একজন দোকানদার লিখিত মূল্যের উপরে 15% ছাড় দেয় by selling an article for টাকা 340, after giving discount he earned a profit of 13.1/3%। বলা হচ্ছে যে 15% ছাড় দেওয়ার পরে সে জিনিসটা যদি 340 টাকায় বিক্রি করে, তারপরেও তার 13/3% লাভ হয়। হোয়াট উড হ্যাভ বিন দ্য পার্সেন্ট প্রফিট আর্নড ইফ নো ডিসকাউন্ট ওয়াজ অফার্ড? যদি কোনো ডিসকাউন্ট দেওয়া না হয়, তাহলে ওই দোকানদারের কত লাভ হবে? যদি কোনো ডিসকাউন্ট না দেয় তাহলে কত লাভ হবে? খেয়াল করেন, এখানে দুইটা ফ্র্যাকশন আছে। একটা হচ্ছে 15%, 15%-এর ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 3/20, আর একটা হচ্ছে 13 সমস্ত 1/3%।
এই 13 সমস্ত 1/3% এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে আপনার 2/15, 2/15। আর এখানে আপনার সেলিং প্রাইসটা কত দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে হচ্ছে আপনার 340 টাকা। এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট আর এটা হচ্ছে আপনার প্রফিট। খুব খেয়াল করে বোঝেন। বলতেছে যে 15% ডিসকাউন্টে বিক্রি করবে 340 টাকায়। তাহলে এখানে 15% ডিসকাউন্ট দেওয়াও যে কথা, 20 টাকার ওপরে 3 টাকা ডিসকাউন্ট দেওয়া সেম একই কথা। তাহলে ডিসকাউন্ট আপনি কার ওপর দেন? আপনি বলবেন যে ডিসকাউন্ট দেওয়া যায় শুধুমাত্র মার্ক প্রাইসের উপরে। তার মানে 20 হচ্ছে এখানে মার্ক প্রাইস আর 3 হচ্ছে এখানে হচ্ছে আপনার সেই ডিসকাউন্ট। তাহলে আমরা যদি এই মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টকে বাদ দেই তাহলে আমরা কি পাই? সেলিং প্রাইস পাই। তো মার্ক প্রাইস 20 টাকা, ডিসকাউন্ট 3 টাকা, সেলিং প্রাইস কত? 17 টাকা। সো আমাদের এখানে সেলিং প্রাইস যেটা 17 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস হচ্ছে 340 টাকা। তাহলে এই যে আমার মার্ক প্রাইসটা কত, এই 20 এর মান কত? আপনি বলবেন যে ভাই 20 এর মান হচ্ছে আপনার 400 টাকা। 400 টাকা, তার মানে মার্ক প্রাইস আমার কত হচ্ছে? 400 টাকা হচ্ছে। ওকে ফাইন। এখন প্রশ্ন বলতেছে যে জিনিসটা 340 টাকায় বিক্রি করলে ওই দোকানদারের কি হবে? 13 সমস্ত 1/3% প্রফিট হবে। 13 সমস্ত 1/3% প্রফিট হওয়াও যা, 15-র ওপরে 2 টাকা প্রফিট হওয়া সেম একই কথা। তাহলে কার উপরে প্রফিট করি? কস্ট প্রাইসের উপরে। তাহলে 15 হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিট। তাহলে এই দুইটা যোগ করে দিলে আমি সেলিং প্রাইস পাবো। তাহলে 15 আর 2 17 সেলিং প্রাইস। প্রশ্নে সেটা কত? 340। তো আমি যদি জিজ্ঞাসা করি যে আমার এই কস্ট প্রাইসটা কত হবে, কস্ট প্রাইসটা কত, অর্থাৎ 15 কত, তাহলে আপনি বলবেন যে 15-র মান হচ্ছে 17 20 বার 20 আর 15 হচ্ছে 300 টাকা। তার মানে এই 300 হচ্ছে আপনার কি? কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস আমার কত? 300 টাকা। এখন প্রশ্নে বলতেছে যে যদি এই পণ্যে কোনো ডিসকাউন্টই না দেওয়া হয়, অর্থাৎ 400 টাকা লিখে রাখছে, 400 টাকায় যদি বিক্রি করে, তাহলে ওই দোকানদারের কত পার্সেন্ট লাভ হবে? তাহলে খেয়াল করেন, জিনিসটা কিনছে 300 টাকায়, 400 টাকায় যদি বিক্রি করে 100 টাকা প্রফিট হবে। তাহলে এটা পার্সেন্টেজে কত হবে? এখানে 3 বার, 3 100-র ভিতরে যাবে কতবার? এই যে 33 সমস্ত 1/3%। অর্থাৎ এখানে দোকানদারের লাভ হচ্ছে 33 সমস্ত 1/3%। আপনারা কি ঘুমায় গেছেন? এর আগে একবার ভুল করলাম, আপনারা কেউ ধরাই দিলেন না। 262-তে চলে যান। দেখেন 262-তে কি বলতেছে যে দ্য মার্ক প্রাইস অফ এ শার্ট অ্যান্ড ট্রাউজার্স আর ইন দ্য রেশিও অফ 1:2। বলতেছে যে শার্ট আর হচ্ছে ট্রাউজারের লিখিত মূল্যের অনুপাত দিয়ে রাখছে এরা 1:2। এখন বলতেছে যে দ্য শপকিপার গিভস 40% ডিসকাউন্ট অন দ্য শার্ট। দোকানদার শার্টের উপরে 40% ছাড় দিবে ইফ দ্য টোটাল ডিসকাউন্ট অন দ্য সেট অফ দ্য শার্ট অ্যান্ড ট্রাউজার ইজ 30%। বলতেছে যে শার্ট আর হচ্ছে ট্রাউজারের উপরে মোট ডিসকাউন্টের পরিমাণ 30%। দ্য ডিসকাউন্ট অফার্ড অন দ্য ট্রাউজার ইজ, তাহলে ট্রাউজারের ওপরে দোকানদার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এটা আপনাকে বের করতে হবে। তো ভাই খেয়াল করেন, খুব সিম্পল হিসাব ভাই। এখানে শার্ট আর ট্রাউজার এই দুইটার লিখিত মূল্যের অনুপাত দেওয়া আছে 1:2। তো আমি ধরে নিচ্ছি যে এই শার্টের দাম হচ্ছে 100 টাকা আর এই ট্রাউজারের দাম কত? 200 টাকা। তাহলে টোটাল মূল্যটা কত হবে? টোটাল মূল্য হচ্ছে 200 আর 100 কত? 300 টাকা। প্রশ্নে আমাকে বলতেছে যে শার্ট এবং ট্রাউজার এই দুইটার ওপর সর্বসাকুল্যে ডিসকাউন্ট কত পাবেন আপনি? 30%। অর্থাৎ 300 টাকায় আপনি 30% ডিসকাউন্ট পাবেন। তো 330% কত? 90 টাকা। তার মানে 300 টাকার জিনিস কিনলে 90 টাকা কমে
কিনতে পারবেন, অর্থাৎ 210 টাকা দিয়ে কিনতে পারবেন, যেটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ওকে, এখন প্রশ্ন বলতেছে যে ভাই শার্টের ওপরে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত, 40%। অর্থাৎ এই যে শার্টের দাম হচ্ছে 100 টাকা, এইটার উপরে যদি আপনাকে 40% ডিসকাউন্ট দেওয়া হয়, তার মানে 40 টাকা কমে আপনি শার্টটা কিনবেন কয় টাকা দিয়ে, 60 টাকা দিয়ে। এখন খেয়াল করেন, আমরা এখানে দেখলাম যে শার্ট আর ট্রাউজার এই দুইটা মিলে আপনি মানে বিক্রয় মূল্য কত, 210 টাকা, আর এখানে শার্টের দামই কত টাকা, 60 টাকা। তাহলে আমরা এখানে ট্রাউজারের দাম কত এটা বের করতে পারবো না, যে ট্রাউজার আমি কয় টাকাতে কিনছি? তাহলে খুব ইজিলি বের করে দেবে যে ট্রাউজারের দাম হচ্ছে ভাই 150 টাকা। তার মানে ট্রাউজারের লিখিত মূল্য ছিল 200 টাকা, এই 200 টাকার জিনিসটাকে আমি কয় টাকা দিয়ে কিনতেছি, 150 টাকা দিয়ে কিনতেছি। তাহলে ট্রাউজারের উপরে আমি কত পার্সেন্ট ছাড় পাচ্ছি? আপনি বলবেন যে ভাই আপনি তো 50 টাকা ছাড় পাচ্ছেন। 50 টাকা ছাড় পাচ্ছেন কার ওপরে? ট্রাউজারের লিখিত মূল্যের ওপরে। তো ট্রাউজারের লিখিত মূল্য হচ্ছে 200 টাকা, ছাড় পাচ্ছি আমি 50 টাকা, গুণন হচ্ছে 100, এটা 4 বার, 4 এটার ভিতরে 25 বার। তার মানে ট্রাউজারের উপরে আমার ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 25%। দুইশো 63 নম্বরে যান, অনেক জায়গায় আসছে 263। দেখেন 263-তে বলতেছে যে ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 5 টাইমস দ্য ডিসকাউন্ট অফার্ড, অর্থাৎ সেলিং প্রাইসটা হবে ডিসকাউন্টের 5 গুণ, অ্যান্ড ইফ দ্য পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ প্রফিট, আর ডিসকাউন্টের পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ দুইটা কি হবে, সমান হবে, ইকুয়াল হবে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডিসকাউন্ট অফার টু দ্য কস্ট প্রাইস। তাহলে ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইসের অনুপাতটা কত, এটা আমাকে বের করতে হবে। প্রশ্নটা দেখতে সহজ, সামান্য পেঁয়াজ আছে, একটু মনোযোগ দেন হয়ে যাবে। শুধু বেসিক জিনিসগুলা দিয়ে প্রশ্নটাকে এইভাবে জটিল করা হয়। দেখেন এখানে এই যে বলছে যে সেলিং প্রাইস হবে হচ্ছে যা ডিসকাউন্ট দেওয়া হয় তার 5 গুণ। তার মানে আমি এখানে বলতে পারি যে আমার ডিসকাউন্ট আর হচ্ছে সেলিং এই দুইটার অনুপাত কত, ডিসকাউন্ট যা দেওয়া হবে সেলিং প্রাইস হবে তার 5 গুণ। তো ডিসকাউন্ট যদি 1 টাকা দেওয়া হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে, 1-এর 5 গুণ অর্থাৎ 5 হবে। আমরা এইটা কিন্তু জানি যে ভাই ডিসকাউন্টের সাথে যদি সেলিং প্রাইসটাকে আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাই, মার্ক প্রাইস পাই বা লিখিত মূল্য পাই। তাহলে আমার ডিসকাউন্ট হচ্ছে 1 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা, তাহলে মার্ক প্রাইস কত হবে, 6 টাকা হবে। তাহলে মার্ক প্রাইস কিন্তু আমি অলরেডি বের করে ফেলছি যে মার্ক প্রাইস কত, 6 টাকা। এখন আসেন, প্রশ্ন আপনাকে বলতেছে যে যত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে প্রফিট পার্সেন্টেজও তত। অর্থাৎ আমি বোঝানোর জন্য বলতেছি যে ধরে নেন যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 10%, তাহলে আপনার এই যে প্রফিট, এই প্রফিটও আপনার কত হবে, 10%ই হবে। তার মানে ডিসকাউন্ট পার্সেন্ট আর প্রফিট পার্সেন্ট দুইটাই কি সমান হবে, এটা প্রশ্নে বলা আছে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন তো ভাই, সেটা হচ্ছে আমরা যে ডিসকাউন্ট পাই বা দোকানদার যে আমাদেরকে ডিসকাউন্ট দেয়, কোত্থেকে দেয়, মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দেয় না, মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দেয়। তো আমি তো আমার মার্ক প্রাইসও জানি, আমার ডিসকাউন্টও জানি, তাহলে এই ডিসকাউন্ট পার্সেন্টেজ কত এটা আমি বের করতে পারবো না, ইজিলি বের করতে পারবো। যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মার্ক প্রাইসের উপরে, তাহলে মার্ক প্রাইস হচ্ছে আমার 6 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 1 টাকা, তার মানে 6-এর ওপরে এই 1 টাকা আমি ডিসকাউন্ট পাই। তাহলে এইটা যেমন পার্সেন্টেজ, এটাকে যদি আমি পার্সেন্টেজে দেখি তাহলে এটা কত আসবে, 16.67%, তাই না? কিন্তু আমরা এই পার্সেন্টেজ ভ্যালু ধরে হিসাব করবো না, তাহলে হিসাব জটিল হবে। কারণ 6 আর 1 ধরে হিসাব করার খুবই সহজ 16.67-র চেয়ে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্ট যদি আমার 1/6 হয়, তাহলে ডিসকাউন্ট আর প্রফিট যদি সমান হয়, তার মানে প্রফিট পার্সেন্টেজে কত হবে, 1/6 হবে,
বা 16.67% হবে। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এবং আমরা এখানে জানি যে এই যে প্রফিট পার্সেন্টেজ 1/6, প্রফিট কার উপরে দেয় ভাই? প্রফিট কার উপরে হয়, কার উপরে? এতক্ষণ পর্যন্ত আমরা যাই করে আসছি লাস্ট দুইটা ক্লাসে, আমরা দেখছি যে প্রফিট আর লস হয় হচ্ছে কস্ট প্রাইসের উপরে। তাহলে এখানে 6 টাকার উপরে যে 1 টাকা প্রফিট হচ্ছে, তার মানে এই 6 হচ্ছে কস্ট প্রাইস, এই 1 হচ্ছে প্রফিট। তাহলে তো আমরা এটাও জানি যে কস্ট প্রাইসের সাথে প্রফিটকে যোগ করলে সেলিং প্রাইস পাওয়া যায়। তার মানে কস্ট প্রাইস 6 টাকা, প্রফিট 1 টাকা, সেলিং প্রাইস কত হবে? 7 টাকা হবে না? 7 টাকা হবে, 7 টাকা হবে। তাহলে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমাকে এখানে বের করতে হবে কি? আমাকে বলছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ডিসকাউন্ট অফার টু দ্য কস্ট প্রাইস, অর্থাৎ যা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর যা কস্ট প্রাইস, এই দুইটার অনুপাতটা কত, এইটা বের করেন। তাহলে দেখেন এখান থেকে আমরা কয়টা জিনিস পাচ্ছি একটু দেখাই। সেটা হচ্ছে, একটা পাইলাম হচ্ছে আমার কস্ট প্রাইস। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটাকে যদি আমি একটু দেখাই, কস্ট প্রাইস পাচ্ছি কত? 6 টাকা। সেলিং প্রাইসটা পাচ্ছি কত? 7 টাকা, তাই না? এরপরে যদি আপনাকে আমি মার্ক প্রাইস আর সেলিং প্রাইসটা দেখাই, মার্ক প্রাইস কত? এই যে 6 টাকা, ঠিক আছে? মার্ক প্রাইস 6 টাকা। সেলিং প্রাইসটা কত? এই যে এখানে দেখেন সেলিং প্রাইস আবার পাইছি কত? 5 টাকা পাইছি না? মার্ক প্রাইস 6 পাইছি, সেলিং প্রাইস এখানে আবার কত পাইছি? 5 পাইছি। তো দুই জায়গায় কি মানে একই সেলিং প্রাইস কি দুই জায়গায়? সেলিং প্রাইস তো এখানে একটা, কিন্তু এরকম আলাদা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হইতে পারে এরকম আলাদা? আপনি বলবেন যে অবশ্যই না। এখানে যদি আমার সেলিং প্রাইস 7 হয়, নিচেও আমার সেলিং প্রাইস 7ই হবে, কারণ একটা জিনিসের সেলিং প্রাইস তো দুইটা হইতে পারে না। তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? এই দুইটাকে সমান করে দেওয়া। কেমনে সমান করব? এগুলা করে আসছি আমরা। কিভাবে সমান করব সেলিং প্রাইসটাকে? এই যে এই 5 দিয়ে ওপরের 2টাকে গুণ করে দিব, আর নিচের এই 2টাকে এই 7 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে আমার সেলিং প্রাইস দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে খেয়াল করেন এখানে 5 6 30 অনুপাত 5 7 কত হয়ে যায়? 35 হয়ে যায়। আর এখানে 6 7 42 অনুপাত এই যে 5 7 কত? 35 হয়ে যায়। দেখুন এখানে সেলিং প্রাইস দুইটা ক্ষেত্রে সমান না? ওখানেও যা পরেও তা, সেলিং প্রাইস সমান। আর প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আপনি ডিসকাউন্ট আর হচ্ছে কস্ট প্রাইস এই দুইটার অনুপাত কত সেটা বের করেন। তো এই যে দেখেন কস্ট প্রাইস কত এখানে লিখে রাখছেন? 30 টাকা না? কস্ট প্রাইস কত হয়েছে? 30 টাকা হয় না? এই যে 30 টাকা। ডিসকাউন্ট কত? আমরা ডিসকাউন্ট কিভাবে পাই? আপনি বলবেন যে ভাই মার্ক প্রাইস থেকে যদি আপনি সেলিং প্রাইসকে বাদ দেন তাহলে ডিসকাউন্ট পাওয়া যায়। তো মার্ক প্রাইস কত এখানে? এই যে 42 টাকা। সেলিং প্রাইস কত এখানে? এই যে 35 টাকা। 42 থেকে 35 বাদ দিলে ডিসকাউন্ট কত পাওয়া যায়? 7 টাকা। তার মানে হচ্ছে ডিসকাউন্ট 7। তাহলে ডিসকাউন্ট প্রাইস আর কস্ট প্রাইসের যে অনুপাতটা সেটা হচ্ছে এই 7:30। পরেরটাতে যান 264। দেখেন 264তে বলা হচ্ছে যে ইভেন আফটার রিডিউসিং দ্য মার্ক প্রাইস অফ এ ট্রানজিস্টর বাই টাকা 32, এ শপকিপার মেক্স এ প্রফিট অফ 15%. ইফ দ্য কস্ট প্রাইস বি 320 টাকা, হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট উড হি হ্যাভ মেড ইফ হি হ্যাড সোল্ড দ্য ট্রানজিস্টর এট দ্য মার্ক প্রাইস? বলা হচ্ছে যে একটা ট্রানজিস্টরের দাম 32 টাকা কমানো হলো, এরপরেও দোকানদারের 15% লাভ হচ্ছে। এখন বলতেছে যে যদি ট্রানজিস্টরের ক্রয় মূল্য 320 টাকা হয়, যদি ট্রানজিস্টরের কস্ট প্রাইস যদি 320 টাকা হয়, হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট উড হি হ্যাভ মেড ইফ হি হ্যাড সোল্ড দ্য ট্রানজিস্টর এট দ্য মার্ক প্রাইস? বলতেছে যে যদি দোকানদার কোনো ডিসকাউন্ট না দেয়, অর্থাৎ মার্ক প্রাইসেই যদি আপনার ওই ট্রানজিস্টরটা বিক্রি করে, তাহলে তার লাভ কত পার্সেন্ট হবে?
খেয়াল করেন, বলতেছে যে ট্রানজিস্টরের দাম 32 টাকা কমানো হলো, এতে করে দোকানদারের 15% লাভ হবে। এরপরে বলতেছে যে যদি ট্রানজিস্টরের দাম 320 টাকা হয় আর যদি লিখিত মূল্যে এই জিনিসটা বিক্রি করে, তাহলে দোকানদারের লাভের পরিমাণটা কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ভাই খুব খেয়াল করেন, খুব খেয়াল করে, যে এই যে 32 টাকা মার্ক প্রাইস থেকে কমায় দিবে, তার মানে কি এই 32 টাকা ডিসকাউন্ট, 32 টাকা মার্ক প্রাইস থেকে কমায় দিবে মানে কি 32 টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি। এবং বলতেছে যে এই শপকিপার মেক্স এ প্রফিট অফ 15%, তারপরও দোকানদারের 15% লাভ হবে। তাহলে এই যে বলতেছে যে দোকানদারের 15% লাভ হবে, 15% লাভ মানে কত, এই যে 3/20, 20 হচ্ছে কস্ট প্রাইস, 3 হচ্ছে প্রফিট। তাহলে 20 যদি আমার কস্ট প্রাইস হয়, প্রশ্নে বলতেছে যে কস্ট প্রাইস কত টাকা, 320 টাকা। 20 পার্ট যদি 320 হয়, তাহলে সেলিং প্রাইস কত, কস্ট প্রাইস আর এই প্রফিট এই দুইটা যোগ করে দিলে কত হবে, 23 হবে। তাহলে 23 পার্ট কত হবে, আপনি বলবেন যে 320 গুণন 23 ডিভাইডেড হচ্ছে 20, 0 0 16, 16 23 কত হবে, 368 টাকা হবে। তার মানে এইটা হচ্ছে আমার সেলিং প্রাইস, সেলিং প্রাইস 368 টাকা। এখন এই যে ডিসকাউন্টটা, অর্থাৎ 32 টাকা যে কম দিচ্ছে মার্ক প্রাইস থেকে, এই ডিসকাউন্টের 32 টাকা যদি আমি 368 সাথে যোগ করে দেই, তাহলে পাবো কত, 400 টাকা। এইটাই হচ্ছে মূলত আপনার কি মার্ক প্রাইস। এই 400 টাকায় কি আপনার মার্ক প্রাইস। তো বলতেছে যে দোকানদার যদি কোনো ডিসকাউন্ট না দেয়, অর্থাৎ 400 টাকা লিখে রাখছে, 400 টাকায় যদি বিক্রি করে, তাহলে তার লাভ কত। তাহলে 400 টাকা যদি বিক্রি করে, কিনছে হচ্ছে 320 টাকা দিয়ে, লাভ হবে কত, 80 টাকা। এই 80 টাকা কার উপরে লাভ হবে, আপনি বলবেন যে কস্ট প্রাইস 320 এর উপরে। এটা পার্সেন্টেজে কত, 0.08444, এখানে কতবার যাবে, 25 বার। তার মানে 25% লাভ করতে পারবে যদি সে কোনো ডিসকাউন্ট না দেয়। দুইশো 69 যান। দেখেন এখানে 269 বলা হচ্ছে যে এ মার্চেন্ট মার্কস হিজ গুড এট 25% অফ দ্য কস্ট প্রাইস। একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপরে 25% বেশি করে লিখিত মূল্য লিখে রাখছে। ডিউ টু এ স্লাম্প ইন দ্য মার্কেট, মার্কেটে একটা মন্দার কারণে, হিজ কস্ট রিডিউসেস বাই 5%, তার ক্রয় মূল্য 5% কমে গেছে। হি ডাজ অফার এ ডিসকাউন্ট অফ 8% ডিউ টু হুইচ দ্য সেলস গো আপ বাই 25%। তারপরে সে 8% একটা ডিসকাউন্ট দিছে, যাতে করে তার বেচা বিক্রি 25% বৃদ্ধি পাইছে। কম্পিউট দ্য চেঞ্জ ইন দ্য মার্চেন্টস প্রফিট, তাহলে ওই ব্যবসায়ীর লাভে কি ধরনের পরিবর্তন আসছে, এটা আমাদেরকে বের করতে হবে, যে তার লভ্যাংশে কি ধরনের চেঞ্জ আসলো। তাহলে খেয়াল করেন, এই যে এখানে বলছে যে কস্ট প্রাইসের উপর 25% বেশি লিখে রাখে, তার মানে কস্ট প্রাইসটা কত জানি না। তাহলে ধরে নিচ্ছি যে কস্ট প্রাইস হচ্ছে আমার 100 টাকা, আর এখানে লভ্যাংশই ধরে নেন যে লভ্যাংশ 25% বেশি করে লিখে রাখছে, ঠিক আছে, 25%। তাহলে আপনার সেলিং প্রাইসটা কত হবে, 125 টাকা হবে। 100-র উপরে 25% বেশি লিখে রাখছে, তার মানে কি 125 টাকায় জিনিসটা সে বিক্রি করবে, ঠিক আছে, 125 টাকায় বিক্রি করবে, তাই না। এখন আমাদেরকে বলা হচ্ছে যে বাজারে মন্দা চলতেছে, এর কারণে এই যে কস্ট প্রাইস এটা 5% কমে যাবে। তাহলে নতুন কস্ট প্রাইসটা কত হবে, 100 থেকে যদি 5% কমে যায়, তার মানে 95 টাকা হবে, 95 টাকা হবে। তারপরে ওরা বলতেছে যে কোথায় গেল, হি দাস অফার্স এ ডিসকাউন্ট অফ 8% ডিউ টু হুইচ দ্য সেলস গো আপ বাই 25%। ওকে, বলতেছে যে 5% কমে গেল, তখন সে একটা 8%-এর অফার দিছে, যে আমার কাছ থেকে জিনিস কিনলে 8% ডিসকাউন্ট দিবে। তাহলে ডিসকাউন্টটা কার উপরে হবে, এই যে
এইটা কিন্তু সেলিং প্রাইস আবার মার্ক প্রাইস। কেন আমি বলতেছি দেখেন, এটা বোঝানোর সাথে আমি এটাকে সেলিং প্রাইস লিখছি বা এটাকে আমি প্রফিট লিখছি। ওই যে বলে নাই যে ক্রয় মূল্যের উপরে 25% বেশি দাম লিখে রাখে, তো যাতে আপনি সহজে বুঝতে পারেন এই জন্য বলতেছি যে ধরে নেন জিনিসটার দাম 100 টাকা, আপনি 25% বেশি করে দাম লিখে জিনিসটা বিক্রি করবেন 125 টাকায়, কিন্তু মূলত এটা তো হচ্ছে আপনার মার্ক প্রাইস বা লিখিত মূল্য, তাই না? একটু বুঝে নিন। তাহলে এই যে বলতেছে যে 8% ডিসকাউন্ট দিবে, 8% ডিসকাউন্ট দিবে, সো এই 8% ডিসকাউন্ট সে কোত্থেকে দিবে? অর্থাৎ 125 টাকা করে যেই জিনিসটা বিক্রি করতো সেই জিনিসটা সে এখন 8% ডিসকাউন্টে বিক্রি করবে। সো এই যে 8%, 8%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 8%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/25। অর্থাৎ আগে দাম ছিল 25 টাকা, এখন সে 2 টাকা কম নিবে। অর্থাৎ এখন সে দাম কত নিবে? 25-এর উপরে 2 কম, অর্থাৎ 23 টাকা দাম নিবে। কার 23 টাকা? এই যে 125, 125-এর 23/25, ঠিক আছে? অর্থাৎ আগে দাম ছিল 25 টাকা করে, 25, অর্থাৎ তখন আমি 25 সমান সমান কত লিখতাম? এই যে 125 লিখতাম। এখন আমার 2 টাকা কমে কত হয়ে গেছে? 23 হয়ে গেছে। তার মানে এই যে 125 গুণন 23 ডিভাইডেড আমার কত? 25, ঠিক আছে? এটা এখানে একবারে লিখছি। তাহলে এখানে 5 বার 5 23 কত? এই যে 115 টাকা। বোঝা গেছে ভাই হিসাবটা? এখন খেয়াল করেন, তাহলে আগে জিনিসটার সেলিং প্রাইস ছিল 125, ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইস কত আমার? 115। এখন বলতেছে যে এই যে আমি ছাড় দিলাম, ছাড় দেওয়ার ফলে আমার বেচা বিক্রি বেড়ে যাবে। কত বেড়ে যাবে? 25% বেচা বিক্রি আমার বেড়ে যাবে। তাহলে খেয়াল করেন তো এখানে প্রফিট হচ্ছে কত টাকা? আগে এই জিনিসটা খেয়াল করেন। আপনি জিনিসটা কিনলেন 95 টাকায়, আপনি জিনিসটা বিক্রি করলেন 115 টাকায়, তাহলে এখানে আপনার প্রফিট কত? 20 টাকা না ভাই? 20 টাকা প্রফিট হচ্ছে না? 20 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আপনার বেচা বিক্রি বেড়ে যাচ্ছে 25%। 25% মানে আমরা জানি 1/4। 25% বেড়ে যাও যেই কথা, 4-এর উপরে 1 বেড়ে যাও কিন্তু সেম একই কথা। অর্থাৎ আগে 4টা বিক্রি করতাম, এখন আমি কয়টা বিক্রি করি? 5টা বিক্রি করি। তাহলে আমি যখন জিনিস বেশি বিক্রি করতেছি, লাভটাও তো আমার এই জিনিস বিক্রির মানে এই যে বেশি বিক্রি হচ্ছে তার অনুপাতেই হবে। তাহলে এখানে আমার লাভটা কত হবে ভাই? এখানে আমার লাভটা এখন কত হবে? অর্থাৎ নিউ প্রফিটটা কত হবে? আগে আমি 4টা বিক্রি করতাম, 20 টাকা লাভ করতাম, তাই না? এখন আমি বিক্রি করি কয়টা? 4টার জায়গায় 5টা বিক্রি করতেছি। তাহলে আমার এখন লাভ কত হচ্ছে? কয় পার্সেন্ট লাভ হচ্ছে? আপনি বলবেন 4 এখানে 5 বার, 5 এখানে 5-এর ভিতরে যাবে কতবার? 25 বার। তাহলে খেয়াল করেন, আগেও আমার প্রফিট পার্সেন্টেজ ছিল 25%, এখনো আমার প্রফিট পার্সেন্টেজ কতই হয়ে যাচ্ছে? 25 হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি কোনো চেঞ্জ আসছে? এখানে আনচেঞ্জ না? যে এখানেও প্রফিট পার্সেন্ট আমার 25% ছিল প্রথমে, দাম কমার ফলে আমি ডিসকাউন্ট দেওয়ার পরেও আমার প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে? 25%ই হচ্ছে। তার মানে এখানে কোনো পরিবর্তন আসে নাই, আনচেঞ্জড থাকবে পুরো বিষয়টা। বোঝা গেছে কি বিষয়টা ভাই? উত্তর হচ্ছে আনচেঞ্জড, অপশন ডি। দুইশো আশিতে চলে যান। 280 নাম্বারও আসছিল কোনো একটা পরীক্ষায়, আমার সঠিক খেয়াল নাই, তবে 280 নাম্বারটা রিপিট প্রশ্ন। 8% ডিসকাউন্ট। ওকে, দেখেন এই পাশে আমাদের নিউ কস্ট প্রাইস কত ছিল? এই পাশে কস্ট প্রাইস যেটা আমার 100 ছিল, প্রশ্ন বলতেছে যে 5% মন্দের কারণে আপনি 95 কিনতে পারবেন, ঠিক আছে? 95 কিনতে পারবেন। আর এই পাশে আমার সেলিং প্রাইসটা কত হবে? এই পাশে আমার সেলিং প্রাইসটা কত ছিল একটু খেয়াল করেন। 125 টাকা ছিল না? 125 টাকা ছিল। তাহলে বলতেছে যে আমি 8% ডিসকাউন্ট দিই, তো ডিসকাউন্ট তো দিবেন আপনি এই সেলিং প্রাইসের উপরে, তাই না? তাহলে এই যে 125 বিয়োগ 125-এর 8%, তাহলে খেয়াল করেন এই যে 125 বিয়োগ 125 বিয়োগ, এই যে দেখেন 4 এখানে 2 বার যাবে, 4 এখানে 25 বার যাবে, 25 এখানে কতবার যাবে? 5 বার যাবে না? 5 25-এ 125, তাহলে 5 দুগুণে কত হয়ে যাবে? 10।
তাহলে 125 থেকে 10 বাদ দিলে কত পাওয়া যাবে? 115। তার মানে এই যে সেলিং প্রাইস 125, এইটার উপরে আমি 8% ডিসকাউন্ট দেওয়ার পরে আমার নতুন সেলিং প্রাইস কত? এই যে 115 টাকা। তাহলে খেয়াল করেন যে আমার সেলিং প্রাইস থেকে যদি আমি এই কস্ট প্রাইসটাকে বাদ দিই তাহলে আমি প্রফিট পাবো। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 115 টাকা, কস্ট প্রাইস হচ্ছে 95 টাকা, তার মানে প্রফিট আমার কত? 20 টাকা। তো বলতেছে যে এই যে আমি 125 টাকার জিনিস 115 টাকা দিয়ে বিক্রি করতেছি, তখন আমার কি হয়েছে? বিক্রি বেড়ে গেছে, বিক্রি বেড়ে গেছে। তো কি পরিমাণ বেড়ে গেছে? বলতেছে যে বিক্রি বেড়ে যাবে 25%। 25% বিক্রি বেড়ে যাওয়া মানে হচ্ছে এই যে 1/4 অর্থাৎ 4-এর ওপরে 1 বিক্রি বেড়ে যাওয়া। অর্থাৎ আগে যদি আমি 4টা পণ্য বিক্রি করতাম, এখন আমি বিক্রি করি কয়টা? 5টা। তাহলে আমি যেহেতু এখন পণ্য বেশি বিক্রি করতেছি, তার মানে আমার লাভের পরিমাণও কত, বা লভ্যাংশের পরিমাণও কি হবে? বেশি হবে না? তো কোত্থেকে বেশি হবে? এই যে প্রফিট 20 টাকা, আগে আমি 4টা বিক্রি করতাম, এখন 5টা বিক্রি করি, তাহলে এখন আমার প্রফিট পার্সেন্টেজ কত বৃদ্ধি পাবে? যেহেতু আমার জিনিস বিক্রি বেশি হচ্ছে, তার মানে প্রফিট পার্সেন্টেজে তো আমার বেশি হওয়ার কথা, তাই না? বেশি হওয়ার কথা। সেটা কত হচ্ছে? এই যে 4 পাশে 20, 5 পাশে 25, 25%। অর্থাৎ প্রথম ক্ষেত্রেও আমার প্রফিট পার্সেন্টেজ ছিল 25%। এখানেও দেখতেছি যে আমার প্রফিট পার্সেন্টেজ কত আসছে? 25-ই আসছে। তো এখানেও 25, এখানেও 25, তার মানে কি কোনো চেঞ্জ হয় না এই ব্যবসাতে। ঠিক আছে, 280-তে আসে। নম্বরে বলা হচ্ছে যে when an article was sold for টাকা 696% প্রফিট আর্নড ওয়াজ P%। বলতেছে যে একটা জিনিস যদি আপনি 696 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে আপনি P% মুনাফা করতে পারবেন। when the same article was sold for টাকা 841, যদি আপনি একই জিনিস 841 টাকা দিয়ে বিক্রি করেন, পার্সেন্ট প্রফিট আর্নড ওয়াজ P+25%, তাহলে আপনার প্রফিট হবে কত? P+25%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? তাহলে এই পির ভ্যালুটা কত, এইটা আমাকে বের করতে হবে। পির ভ্যালুটা কত, এটা বের করতে হবে। ভাই খেয়াল করেন, যখন আমার সেলিং প্রাইস 696 টাকা, তখন আমার প্রফিট কত? P%। যখন আমার সেলিং প্রাইস 841 টাকা, তখন আমার প্রফিট কত? P+25%। দেখেন, তাহলে যখন আমি জিনিসটা 841 টাকায় বিক্রি করছি, তখন আমার প্রফিটটা কত হয়েছে? P+25%। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন, একই জিনিস একবার 696 টাকায় বিক্রি করলে P% প্রফিট হচ্ছে, একই জিনিস 841 টাকায় বিক্রি করলে আমার P+25% প্রফিট হচ্ছে। তাহলে খেয়াল করেন ভাই, সেটা হচ্ছে যে এই পির মান এখানে আসে না, এখানে আসে। তাহলে এখানে এই যে এক্সট্রা পির সাথে এক্সট্রা যে 25% যোগ হচ্ছে, পির সাথে যে এক্সট্রা আমার 25% যোগ হচ্ছে, এটা কেন হচ্ছে? পির সাথে এক্সট্রা 25% প্রফিট আমি কেন করতেছি? কারণ হচ্ছে 696 টাকার জায়গায় জিনিসটা 841 টাকায় বিক্রি করতেছি। তাহলে এখানে আমি কত বেশি বিক্রি করতেছি? আপনি বলবেন যে 145 টাকা আপনি বেশি বিক্রি করতেছেন। 696 জায়গায় যদি 841 বিক্রি করেন, তার মানে 145 টাকা বেশি বিক্রি করতেছেন জিনিসটা। তাহলে 145 টাকা বেশি দামে বিক্রি করতেছেন দেখেই এখানে পির উপরে এই 25% প্রফিট আপনার বেশি হয়েছে। তার মানে এই যে 25%, এই 25%-এর মানটাই আপনার কত হবে? 145 হবে। 25%-এর মানটাই আপনার কত? 145 হবে না? তো আমাদেরকে কি জিজ্ঞাসা করছে? আমাদেরকে জিজ্ঞাসা করছে যে পির মানটা কত, এটা বের করো। এখন কথা হচ্ছে যে পির মান আমি একটু পরে বের করি, আগে আমি দেখি আমার কস্ট প্রাইস কত, জিনিসটা আমি কিনছি কত টাকা দিয়ে। তো আমি একটা কথা বলছিলাম পার্সেন্টেজে, যে পার্সেন্টেজ প্রফিট লসে সব সময় সব কিছু কি হবে? 100 হবে। তাহলে যেহেতু আমি এখানে কস্ট প্রাইস কত জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি যে ভাই আমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে কস্ট প্রাইস যদি আমার 100 টাকা বা 100% হয়, তাহলে এই যে 145 গুণন 100 ডিভাইডেড 25, 25 এখানে 4 বার, 4 100 400, 4 45 180, অর্থাৎ 580 টাকা। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। অর্থাৎ যেই জিনিসটা আমি বিক্রি করতেছি তার ক্রয় মূল্য কত? 580 টাকা। তাহলে ভাই খেয়াল করেন, সেলিং প্রাইস যদি আমার 696 হয় আর কস্ট প্রাইস যদি আমার 580 হয়, তাহলে এখানে কত হচ্ছে?
116 টাকা না, এই 116 টাকা আমার প্রফিট হচ্ছে না? প্রফিট হচ্ছে। যেটাকে প্রশ্ন বলতেছে কত, P%, যে 696 টাকায় বিক্রি করলে P% প্রফিট হবে। তো এই পির ভ্যালু, এই P%-এর ভ্যালুটাই কত, 116 না? তো আমাকে তো পার্সেন্টেজে দেখাই। দেখেন, 580-র উপরে আমি কি করতেছি এখানে, 580-র উপরে আমি 116 টাকা প্রফিট করতেছি না? 580-র উপরে আমি কি করতেছি, 116 টাকা প্রফিট করতেছি। এইটাকে যদি আমরা পার্সেন্টেজে দেখাই তাহলে কি হবে? তাহলেই তো আমি বলতে পারবো যে আমার এই যে P%, এটার ভ্যালুটা কত। কারণ 580 কস্ট প্রাইস, 116 হচ্ছে আমার প্রফিট। তো 580-র উপরে 116 টাকা প্রফিট করলে 5 100-র ভিতরে যাবে 20 বার, অর্থাৎ এই যে 20% প্রফিট করছি। তাহলে এই যে বলছে যে 696 টাকায় বিক্রি করলে আপনি P% মুনাফা করতে পারেন, এই P%-এর ভ্যালুটাই হচ্ছে মূলত এই 20%। ঠিক আছে? আমি ক্লাসে এই সময় তো পড়াই, এটা তো মানে আজ 3 বছর থেকে এটা সত্যি, বারবার ফোন দেওয়ার তো কিছু নাই। দুশো চুরাশিতে চলে যান। দেখেন 284 বলা হচ্ছে যে সঞ্জয় মেড আ প্রফিট অফ 8% ইজ মেড বাই সেলিং এ শার্ট আফটার অফারিং এ ডিসকাউন্ট অফ 12%. ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য শার্ট ইজ টাকা 1080, ফাইন্ড ইটস কস্ট প্রাইস। বলা হচ্ছে যে সঞ্জয় একটা শার্ট বিক্রি করে 8% লাভ করতে পারে। সরি, এখানে একটা জিনিস ভুল বললাম। বলতেছে যে সঞ্জয় made a profit of 8% is made by selling a shirt after offering a discount of 12%. ওকে ফাইন। বলা হচ্ছে যে সঞ্চয় একটা শার্টের ওপরে 12% ছাড় দিয়ে বিক্রি করার পরেও তার কি হবে, 8% লাভ থাকবে। ইফ দ্য মার্ক প্রাইস অফ দ্য শার্ট ইজ টাকা 1080, যদি শার্টের লিখিত মূল্য 1080 টাকা হয়, ফাইন্ড ইটস কস্ট প্রাইস। তাহলে শার্টটার কস্ট প্রাইস কত হবে এইটা আমাকে বের করে দেখাও। তাহলে খেয়াল করেন, আমরা সবাই জানি যে এই যে 8%, আমি ধরেই নিচ্ছি শার্টটার কস্ট প্রাইস হচ্ছে সিপি টাকা। তাহলে এই যে 8% প্রফিট করবো, আমি বারবার বলছি যে এই যে 8% প্রফিট বা 8% লস, এগুলো 100-র উপরে হবে। তার মানে এখানে আমরা কত ধরে নিব, যে 108 সিপি, 108 সিপি ধরে নিব, বা 108 ধরে নেন, সমস্যা নেই। 108 সিপি, এটা হচ্ছে তার কি সেলিং প্রাইস। খেয়াল করেন, আমরা এটাও জানি যে আমরা যখন মার্ক প্রাইস থেকে ডিসকাউন্টটাকে বাদ দিব তখন আমরা কি পাবো, সেলিং প্রাইস পাবো। তো বলতেছে, প্রশ্নে বলা হচ্ছে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে, 12% ডিসকাউন্ট দিবে মার্ক প্রাইসের উপরে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে জিনিসটার মার্ক প্রাইস কত, এমপি টাকা। এখন মার্ক প্রাইস যদি আমি 100% ধরি আর ডিসকাউন্ট যদিও 12 টাকা দেয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, 88 টাকা হবে না? কার 88 টাকা হবে, মার্ক প্রাইসের 88%। মার্ক প্রাইসের 88% দামে তো বিক্রি করতেছি, কারণ আমি 12 টাকা ডিসকাউন্ট পাইছি। তাহলে এই 88 কত হবে, এমপি হবে। খেয়াল করেন ভাই, এই যে 108-এর সাথে এই সিপির হচ্ছে গুণের সম্পর্ক, আবার এই 88-র সাথে এই মার্ক প্রাইসের হচ্ছে গুণের সম্পর্ক। তো প্রশ্নে আপনার এই মার্ক প্রাইসটা দেওয়া আছে, এই যে বলছে যে মার্ক প্রাইস হচ্ছে 1080 টাকা। মার্ক প্রাইস কত, 1080 টাকা। তাহলে এই মার্ক প্রাইসটাকে আমি কত ধরবো, এই যে 1080 ধরবো। 108 1080-র ভিতরে যাবে 10 বার, তাহলে কস্ট প্রাইস কত হবে, এই যে 88 আর একটা শূন্য, এই 880 টাকা হচ্ছে ওই শার্টের ক্রয় মূল্য।
285-তে যান। দেখেন 285-তে বলা হচ্ছে যে দ্য সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্লুডিং দ্য সেলস ট্যাক্স ইজ টাকা 1232। দ্য রেট অফ সেলস ট্যাক্স ইজ 10%. ইফ দ্য শপকিপার হ্যাজ মেড আ প্রফিট অফ 12%, দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। বলতেছে যে একটা জিনিসের দাম সেলস ট্যাক্স সহ হচ্ছে 1232 টাকা, সেলস ট্যাক্সের পরিমাণ 10% এবং দোকানদারের লাভ হবে হচ্ছে 12%। তাহলে জিনিসটার কস্ট প্রাইসটা কত বা ক্রয় মূল্য কত? আমি দেখেন এই প্রশ্নটা বোধহয় এর আগেও সলভ করেছি, এই টাইপের প্রশ্ন। আমি ধরে নিচ্ছি যে ভাই সেলিং প্রাইস হচ্ছে আপনার 100 টাকা, সেলস ট্যাক্স হচ্ছে আপনার কত 10 টাকা, 110% মানে হচ্ছে 10 টাকা। তাহলে আপনার টোটাল সেলিং প্রাইসটা কত হবে? টোটাল সেলিং প্রাইস 110 টাকা হবে না? 110 টাকা। সো আমাদের এখানে টোটাল সেলিং প্রাইস যেটা 110 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইসটা কত হবে সেলস ট্যাক্স সহ 1232 টাকা। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে ঠিক আছে আমি একটু সেলিং প্রাইসটা কত এটা একটু দেখি। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 100, তাহলে এই 100 সমান সমান কত হবে খেয়াল করেন, 0 0 কেটে দেন, 11 এটার ভিতরে কতবার যাবে? 11 11 হচ্ছে 121, 1232 না, 1232-এর ভিতর তো যাওয়ার কথা, 1232 ভাগ হচ্ছে 11, 112 বার যাবে, 112 বার যাবে, 112 আর 10-এ কত হয়ে যাবে? 1120 টাকা। এটা হচ্ছে আপনার সেলিং প্রাইস, এটা হচ্ছে কত সেলিং প্রাইস 1120 টাকা। এখন দেখেন প্রশ্নে বলতেছে যে দোকানদার 12% লাভ করবে। তাহলে আমি তো জানি না ভাই যে তার কস্ট প্রাইস কত। আমি যদি ধরে নিই যে কস্ট প্রাইস হচ্ছে 100%, প্রফিট করবে কত 12%, তাহলে সেলিং প্রাইস কত? আপনি বলবেন যে 112%। তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস যেটা 112%, প্রশ্ন অনুযায়ী সেটা সেলিং প্রাইস কত 1120 টাকা। আমাদের বের করতে হবে কস্ট প্রাইস কত মানে 100 কত, তাহলে গুণন হচ্ছে 100 ডিভাইডেড 112, 112 এটার ভিতরে 10 বার, 10 আর 100 গুণ করলে কত হবে? এই যে 1000 টাকা। তার মানে জিনিসটার ক্রয় মূল্য আমার কত হবে ভাই? 1000 টাকা। 287 দেখেন লাস্ট ম্যাথ। দেখেন 287-তে বলা হচ্ছে যে মিনা কুমারী গোস টু এ শপ অ্যান্ড বাইস এ শাড়ি কস্টিং টাকা 5225 ইনক্লুডিং সেলস ট্যাক্স অফ 12%. The shopkeeper gives her a discount so that the price is decreased by an amount equivalent to sales tax. The price is decreased by nearest value বের করতে বলছে। বলা হচ্ছে যে মিনা কুমারী একটা দোকানে যায় এবং সেখানে সেলস ট্যাক্স 12% সহ সে একটা শাড়ি কিনে 5225 টাকায়। তো বলা হচ্ছে যে দোকানদার তাকে একটা ডিসকাউন্ট দেয়, তো সেই ডিসকাউন্টের পরিমাণটা হচ্ছে তার সেলস ট্যাক্সের সমপরিমাণ টাকা। অর্থাৎ সেলস ট্যাক্স যদি সে 100 টাকা দেয় তাহলে ডিসকাউন্টও সে কি পাবে? 100 টাকাই পাবে। তো জিজ্ঞাসা করছে যে দ্য প্রাইস ইজ ডিক্রিজড বাই নিয়ারেস্ট টাকা, তাহলে শাড়ির দামটা কত টাকা কমে আসবে, কত টাকা কমে আসবে এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা করেন তো দেখি, নিজেরাই করেন তো, সিমিলার দেখি পারেন কিনা। এই ম্যাথটা করেন তো দেখি নিজেরাই, আগেরটার সাথে মোটামুটি সিমিলার। জাস্ট আগেরটাতে অনেক কিছু বের করতে হয়েছে, এটাতে কিছুই বের করা লাগবে না, জাস্ট ভ্যালুটা বের করে দিলেই হয়ে যাবে। দেখি করেন, দেখি কে আগে করতে পারে।
একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? দশমিক আসবে, এটাও বলে দিলাম যে দশমিক আসবে, জাস্ট আপনি কাছাকাছির একটা ভ্যালু বের করবেন। সেলস ট্যাক্স আর তার ডিসকাউন্টের পরিমাণ দুইটাই সমান। সেলস ট্যাক্স যদি 100 টাকা হয়, তাহলে সে ডিসকাউন্টও মনে করেন যে 100 টাকায় পাইছে বা পাবে। রাইট, রাইট। দেখেন, কিছুই না, আগে যা করছি এখনো তাই কিন্তু করব। যে আমার এখানে বলছে যে সেলস ট্যাক্স সহ হচ্ছে 5,225 টাকা। তাহলে আমি যদি ধরি আগেরটার মতো যে সেলিং প্রাইস হচ্ছে 100 টাকা, সেলস ট্যাক্স হচ্ছে আমার 12%, 12 টাকা, তাহলে টোটাল সেলিং প্রাইসটা কত হবে? 112 টাকা হবে না? 112 টাকা হবে। তো আমাদের এখানে সেলস ট্যাক্স সহ টোটাল সেলিং প্রাইস যেটা 112, প্রশ্নে সেটাকে বলতেছে যে 5,225 টাকা। এবং আমাকে এটাও বলে দিচ্ছে যে ভাই, আমরা যে সেলস ট্যাক্স দিচ্ছি 12%, তো সেলস ট্যাক্স যদি এই 12% যা হবে, 12%-এর ভ্যালু যা হবে, ওই শাড়ি কিনলে একটা ডিসকাউন্ট দিবে দোকানদার, এই ডিসকাউন্টের পরিমাণও আপনার এই 12%-এর সমানে হবে। অর্থাৎ এই 12% সমান সমান যদি 100 টাকা আপনি সেলস ট্যাক্স দেন, তাহলে দোকানদার আপনাকে কি করবে? এই 12%-এর সমান আবার 100 টাকা আপনাকে ফেরত দিবে বা ডিসকাউন্ট দিবে। তাহলে আমাকে শুধু এই সেলস ট্যাক্সের পরিমাণ এই 12 কত এটা বের করলে হচ্ছে না? তাহলে 5,525 গুণন 12 ডিভাইডেড হচ্ছে 112। সো এইটা ক্যালকুলেশন করলে 559 সামথিং কিছু একটা আসে। সো বলতেছে যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমরা বের করে দাও। তার মানে 559-কে আমরা রাউন্ড ফিগারে 560 টাকা বলতে পারি, যে তার ডিসকাউন্টের পরিমাণ হচ্ছে 560 টাকা। বোঝা গেছে ভাই হিসাবটা? আমরা নেক্সট ক্লাস থেকে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার, আমাদের এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা সিম্পল ইন্টারেস্টও শেষ করে ফেলতে পারবো। আপনারা একটু সিম্পল ইন্টারেস্টের বিষয়াশয়গুলো একটু বাসায় দেখবেন, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্টের যে বেসিক সূত্রটা আছে, এটা আমরা অনেক আগে থেকেই পড়ে আসতেছি। শুধুমাত্র সুদের সূত্র এইটা জানলে মোটামুটি সময় কিভাবে বের করতে হয়, সুদের হার কিভাবে বের করতে হয়, সব কিছুই আমরা বের করতে পারবো, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট খুব সহজ একটা অধ্যায়। সো আমার মনে হয় না যে খুব বেশি বেগ পাওয়া লাগবে, কারণ আমরা 40টার মতো ম্যাথ করব সিম্পল ইন্টারেস্ট থেকে। খুব সহজ একটা অধ্যায় হবে। তো আপনারা একটু জাস্ট দেখে আসবেন যে আগারওয়ালের বইয়ের শুরুতেও দেওয়া আছে যে কিভাবে সিম্পল ইন্টারেস্ট বের করতে হয়, কিভাবে মুনাফা প্রফিট বের করতে হবে, কিভাবে সুদের হার বের করতে হবে, কিভাবে সময় বের করতে হবে, সুদাসল জিনিসটা কি, সুদাসল কিভাবে বের করা লাগে, ঠিক আছে, অ্যামাউন্ট জিনিসটা কি, ঠিক আছে? এই ছোটোখাটো বিষয় দেখে আসলে হয় কি ক্লাসের বিষয়গুলো ধরতে আপনার ইজি হবে। কারণ এই সিম্পল ইন্টারেস্ট পুরোটাই হচ্ছে সূত্র নির্ভর, এবং তার মানে এই না যে আপনাকে আমি এখন সূত্র মুখস্থ করাবো, কিছুই মুখস্থ করাবো না, ঠিক আছে? অটোমেটিক হয়ে যাবে, দুই একটা প্রশ্ন দেখাই দিলে আপনারা অটোমেটিক পেরে যাবেন যে কিভাবে চিন্তা করতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ মঙ্গলবারে।